কারণ এই বছর কোর ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু কামিং যে বছরগুলো আছে, সামনের বছরগুলোতে মনে করেন 2025 সাল থেকে কিন্তু আবার ভেরিফিকেশন তার নর্মাল স্ট্যান্ডার্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা রিসেন্টলি হিগের যে ইভেন্টটা হইলো ম্যানুফ্যাকচারার ফোরাম, সেটাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা দেখছি যে ভেরিফিকেশন কিন্তু এই বছর কোর ভেরিফিকেশন হচ্ছে, কারণ এই বছর নতুন ভার্সন ইন্ট্রোডিউস করা হয়েছে এবং কোয়েশ্চেনের সংখ্যা অনেক বাড়ছে। এটার সাথে সামঞ্জস্য রাখার জন্য, যাতে সবাই এটার সাথে অ্যালাইন করতে পারে, টাইম দেওয়ার জন্য কিন্তু ভেরিফিকেশন নতুন কাউকে অ্যাকসেপ্ট করার দরকার নাই আর ইন্ট্রোডিউস করা হয়েছে কোর ভেরিফিকেশন। বাট সামনের বছরগুলোতে কিন্তু পুরোপুরি ফুল ভেরিফিকেশন হওয়ারই পসিবিলিটি বেশি। তো সেই ক্ষেত্রে যেসব কোয়েশ্চেনগুলো ভেরিফিকেশন হবে না, সেগুলো আনসার করার ক্ষেত্রে কিন্তু পজিশনে আনসার করতে হবে। তো আপনারা নিশ্চয়ই গুরুত্বটা বুঝতে পারছেন। হিক 3.0 থেকে হিক 4.0 তে একটা বিশাল মাত্রার একটা চেঞ্জ আসতেছে, সেটা সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হোক, সেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে হোক। এই জন্য আজকের ট্রেনিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে হবে। এবং অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের উইদিন দ্য টাইম লাইন, যে এপ্রিলের ভিতরে অবশ্যই যেন আমরা সেলফ অ্যাসেসমেন্ট কমপ্লিট করি, এবং জুলাই মাসের ভিতরে অবশ্যই আমাদেরকে ভেরিফিকেশন পোস্ট করতে হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে সাপ্লায়ার ইভ্যালুয়েশন কিন্তু জুলাই মাস পর্যন্ত আপনাদের যে পারফরমেন্স, সেটার উপর বেস করেই হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিউএনএ সেশনটা আছেই, সে সময় আমরা এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থেকে কোনো কোয়েশ্চেন থাকে আমরা কথা বলবো। আমি নূর আলম ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতেছি, উনি এটা নিয়ে থ্যাংক ইউ নূর ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আহমেদ রব ভাই। এবং যারা লবিতে থাকবেন, আহমেদ রব ভাই আপনি চেক করে রিলিভেন্টদেরকে অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ দেখা যাচ্ছে নতুন করে আসতেছে এবং টিকো তৈরি হচ্ছে অনেক। হ্যাঁ, তো এটা আপনার উপর আমি দিয়ে দিলাম। এখন আমাদের সেশনে যাওয়ার আগে আমি যত কয়েকটা পয়েন্ট বলবো এবং দিদি, আমরা বুরু ভেরিটাস সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, এবং আমরা 1828 সালের একটা কোম্পানি। So it is a long time we are serving to the industry, এবং আমাদের সার্ভিস পোর্টফোলিও বাংলাদেশে যাত্রা শুরু হয় 2000 সালে, 2001 সালে। এবং আমরা অর্গানাইজেশন ভাবে শুধুমাত্র বিভিন্ন প্রোগ্রামে বলা যায় অনেক সার্ভিস সেন্টার হিসেবে কাজ করি। এবং এখন রিকোয়েস্ট আছে, যদি কাইন্ডলি নিউজ হয়ে যেতেন ভালো হতো, অথবা বিবি টিম আপনারা একটু নিউজ করবেন। যারা এখন কথা বলছেন একটু নিউজ করবেন। আমাদের ওয়ান স্টার সার্ভিস সেন্টার কেন করলাম, কারণ একটা ইন্ডাস্ট্রির আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিই ওয়ান স্টার সার্ভিস সেন্টার। আজকে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে PM 2.0, যেখানে আমাদের কেমিক্যাল রয়েছে। এবং আমি মোহাম্মদ নূর আলম, আমি PM ট্রেনার। আমি কাজ করছি 2009 থেকে। আমি জেনারেল ম্যানেজার রোল প্লে করছি বাংলাদেশ ইন্ডিয়া এই সেক্টরে। আমার সাথে আমার টিমও রয়েছে, আসাদ এবং আরিফ রয়েছে। তারা আপনাদের সাথে অনেক ক্ষেত্রে পরিচিত, এবং আপনাদের যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আপনারা কিউএনএ চ্যাট বক্সে মেনশন করবেন, বিবিটি আপনাদের কোয়েশ্চেনের রিপ্লাইও দিবেন ইনশাল্লাহ। এবং যদি কোনো কোয়েশ্চেন আপনারা আরও ডিটেলস আলোচনা করা দরকার হয়, ডেফিনেটলি আমরা পরবর্তী সময় নিয়ে আলোচনা করবো। আমাদের সেশন হবে 2 দিনের। আজকে আমরা প্রথম ডে সেশন শুরু করলাম। এখনো অনেকে কথা বলছেন, কাইন্ডলি মিউট হয়ে যাবেন, অথবা আমাকে সবাইকে মিউট করতে হবে। এবং এতে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে নতুন করে পার্টিসিপেন্ট অ্যাকসেপ্টেন্সটা ডিফিকাল্ট হয় আমাদের জন্য, যেহেতু ইকো আসতেছে, অনেক পার্টিসিপেন্ট এখানে আছেন, ফিউ নাম্বার ইজ দেয়ার, সবারই অসুবিধা হচ্ছে। আমরা যদি দেখি আমাদের ট্রেনিং এর এজেন্ডা বা স্কোপ যেটা হবে, সেটা হচ্ছে যে ডে 1 এবং ডে 2 হবে। ডে 1-এ থাকবে আমাদের ইন্ট্রোডাকশন অ্যান্ড আপডেট, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। যে একটু আমি কাইন্ডলি দেখি অনেকে এখনো মিউট অবস্থায় থাকা দরকার, আদারওয়াইজ অনেক কিছু আসতেছে। আশা করি এখন আমাকে প্রপারলি
শুনতে পাচ্ছেন, একটু পাচ্ছি না আমি। আমাদের ডে ওয়ানে থাকবে হচ্ছে আমাদের ডিকেপিএম এর ইন্ট্রোডাকশন এবং হচ্ছে আপডেট, যেটা হচ্ছে চেঞ্জগুলো আমরা ফোকাস করবো। এবং আমাদের পরবর্তী সেগমেন্ট থাকবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করবো, এনার্জি, গ্রিন হাউস গ্যাস এমিশন নিয়ে কথা বলবো, এয়ার এমিশন নিয়ে আমরা ফোকাস করবো। এবং ডে টুতে আমাদের ফোকাস পয়েন্ট থাকবে বাকি যে 4টা সেগমেন্ট রয়েছে, ওয়াটার ইউজ, ওয়েস্ট ওয়াটার, ওয়েস্ট এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট। আমাদের ফোকাস পয়েন্ট থাকবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 লেভেলই আমাদের ফোকাস পয়েন্ট থাকবে। কিন্তু আমাদের কোশ্চেন সেগমেন্ট যখন আমরা যাবো তখন আমরা কোর ভেরিফিকেশন নিয়ে ফোকাস করবো, যেটা একটু বাবা আহমেদ জব্বাই আলোচনা করলেন। এবং আমাদের কোনো কোশ্চেন যদি আপনাদের মনে করেন যে টু ডিসকাস, দ্যাট ইউ অলসো ক্যান হ্যাভ এ কন্ট্যাক্ট উইথ আস, উই উইল সাপোর্ট অ্যাকর্ডিংলি। তো আমাদের ডে 1 আমরা শুরু করতেছি ইন্ট্রোডাকশন অ্যান্ড আপডেট নিয়ে। এবং যখনই আপনাদের কোনো কোশ্চেন কোয়েরি থাকবে আপনারা চ্যাট বক্সে পোস্ট করবেন আপনাদের কোয়েরি, সেই অনুযায়ী আমরা আপনাদের কোয়েরি রেসপন্ড করবো ইনশাআল্লাহ। আমাদের ইন্ট্রোডাকশনে আমরা যে প্রথমে যে আলোচনা করি, আপনারা এতদিন ধরে জেনে এসেছেন সাস্টেনেবল অ্যাপারেল কোয়ালিশন, যেটা আমরা স্যাক হিসেবে বেশি পরিচিত। এই অর্গানাইজেশনটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা 2011 থেকে তার যাত্রা শুরু করে, যেখানে শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা অ্যাপারেল ইন্ডাস্ট্রির বাহিরেও হোম টেক্সটাইল এবং ফুডের ইন্ডাস্ট্রিগুলো এটার আসলে মেম্বার। এবং শুধুমাত্র ম্যানুফ্যাকচারার মেম্বার তা নয়, ব্র্যান্ড মেম্বার, বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ট্রেডিং অ্যাসোসিয়েশন এবং এনজিও গুলো ওইটা মেম্বার। এবং যারা সার্ভিস প্রোভাইডার, যেমন বিবি, আমরা সার্ভিস প্রোভাইডার আমরা কিন্তু মেম্বার। এবং আপনি যদি দেখবেন যে প্রাইমার নিয়ে আজকে আমরা কথা বলছি, এবং প্রাইমার কিন্তু স্যাকের একটা ফুল মেম্বার, আমরা বলি যে কর্পোরেট ফুল মেম্বার প্রাইমার স্যাকের। এবং গুরুবারকে আমরা হচ্ছি মেম্বার, এটাকে আমরা বলি এফিলিয়েট। এবং এখানে যে আপডেটটা এসেছে যে স্যাক যে নামটা আপনারা ধরে পরিচিত ছিলেন তার পরিবর্তন হচ্ছে। এখন নতুন করে আমরা যদি স্যাককে যদি পরিচয় করে দিতে হয়, আমাদেরকে বলতে হবে ক্যাস্কেল, CASCA। আপনারা লোগো দেখতে পাচ্ছেন, লোগো চেঞ্জ হয়েছে, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে ক্যাস্কেল নতুন নামে এবং নতুন আমরা মডিউল, তো দুইটাই নতুন হিসেবে এটা আবির্ভূত, যেখানে আসলে মোর দেন 300 মেম্বার, গ্লোবালি 302 মেম্বার ইজ দেয়ার। এবং আমরা যদি দেখি কান্ট্রি যদি এঙ্গেজমেন্ট দেখি স্যাকের সাথে বা ক্যাস্কেলের সাথে, 3.5 মোর দেন 3. এবং সিকেন্ডের যে ব্যবহার করছে তাদের বেশি ক্যাস্টেল দেয়। তো আমি ক্যাস্টেল নিয়ে আর বেশি আলোচনা যাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের মডিউলের ফোকাস করতে যাচ্ছি। আপনারা যদি সিকেন্ডের মডিউলে যান, আপনারা অনেকগুলো মডিউল পাবেন। এখানে ব্র্যান্ড মডিউল রয়েছে, ফ্যাসিলিটি টুল রয়েছে, আরও কিছু সাপোর্ট রিলেটেড রয়েছে। তো আমরা আমাদের ফোকাস পয়েন্ট থাকবে হিট ইন্ডেক্স টুল। এবং হিট ইন্ডেক্স টুলে যখন আপনারা যাবেন, সেখানে আপনারা এপিএম মডিউলটা পাবেন। এবং সেই এপিএম মডিউলটাই আমাদের আসলে ফোকাস পয়েন্ট ফর টুডে সেশন। এবং আপনারা যারা সেলফ অ্যাসেসমেন্ট করবেন বা ভেরিফিকেশন করবেন, এখানে আপনাদের ফোকাস থাকতে হবে, ফোকাস রাখতে হবে। তো আমরা যদি এটা প্রসেসটা বলতে চাই যে এটা কীভাবে কাজ করবে বা কোন প্রসেসে আপনারা আগাবেন, যারা শুরু করেছেন তাদের জন্য কাজে আসবে, এবং যারা শুরু করেননি তারাও প্রথম থেকে দেখে নেবেন যে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, আপনার অ্যাক্সেস লাগবে, আপনার ইউজার অ্যাকাউন্ট লাগবে প্ল্যাটফর্মে। এবং আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তখন আপনি পারচেস করতে পারবেন, মডিউল পারচেস করতে পারবেন। একটা হচ্ছে এপিএম মডিউল, যেটাকে আমরা বলি ফ্যাসিলিটি এনভায়রনমেন্টাল মডিউল, আর হচ্ছে VAPM, যেটা হচ্ছে ভেরিফিকেশন ফ্যাসিলিটি এনভায়রনমেন্টাল মডিউল। এখন অনেক সময় এটা সমস্যা হয়, একটু আগে প্রাইমার থেকে বলা হলো যে জুলাইয়ের মধ্যে VAPM সব কমপ্লিট করতে হবে। তার মানে আপনার যে টার্গেট রয়েছে, সেই টার্গেট অনুযায়ী যদি আপনি একটা জায়গায় করেন যে আপনি APM প্রকিউর করলেন, VAPM প্রকিউর করলেন না, তখন আপনি ভেরিফিকেশন কল করতে পারবেন না, ভেরিফিকেশন করতে পারবেন না। এই জন্য এই সমস্যাটা আমরা গতবারও দেখেছি, অনেকগুলো ইন্ডাস্ট্রির জন্য সমস্যা হয়েছে। এই জন্য আমি এটাকে আবার রিপিট করছি, আপনারা যখন মডিউল প্রকিউর করবেন অবশ্যই 2টা মডিউলকে ফোকাসে রাখবেন। এবং এখানে ক্যাস্কেল বা স্যাক একটা বেনিফিট দিয়েছে, যখন আপনারা কম্বো 2টা মডিউল একসাথে প্রকিউর করবেন, প্রাইস বেনিফিট রয়েছে এখানে। এবং এখানে আমরা দেখবো যে যদি আপনি সেলফ অ্যাসেসমেন্ট চান, এপিএম মডিউলটা প্রকিউর করবেন। যদি ভেরিফিকেশন মডিউল আছে রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের, সেক্ষেত্রে আপনি VAPM মডিউল সহ প্রকিউর করবেন। এরপর আপনি সেলফ অ্যাসেসমেন্টে যাবেন। পেমেন্টের ব্যাপারটা আমি একটা আলোচনা করতে চাই, যেটা আপনাদের ক্রেডিট কার্ড থাকে, প্লাস পয়েন্ট একটু ডিসকাউন্টে আপনারা চার্জ নাই। আর যদি সেই ফ্যাসিলিটি না থাকে, আপনারা ওয়ার ট্রান্সফার
স্যার মডিউল রেফারেন্স আলাদা আলাদা কি পাঠাইছে? এটা করতেছ ওই ভালো ক্লিয়ার হয় না ছবি ট্রেনিংটা ভালো হবে, করতেছি ইফেক্টিভ ট্রেনিং হবে। আমি সকালবেলা দাদা লাগিয়ে দিয়ে দিছি কোনটা স্যার হিগেটটা করতেছেন? হিগেট কল করবেন এবং verify আমার লিংক দিলেন না? body, আচ্ছা আছে bill দেওয়া হবে এবং পরবর্তী সময়ে ভেরিফায়ার গিয়ে আপনাদের ভেরিফিকেশন ক্যারি আউট করবে এবং ভেরিফায়ার সেটা করতে হবে এবং তখনই আপনার সাইকেলটা কমপ্লিট হবে। ওদের জন্য চাইনিজ ফুড এখানে যদি আমরা এখনো অনেকে আনমিউট আছেন, একটু মিউট হবেন। MBUQ আছে এখানে আমরা যদি দেখি যে আমাদের প্রসেস ইন্ট্রোডাকশন K9 কি বুঝাচ্ছে আমি বুঝি সময়। নাম বুঝি লাইন যে টাইম ফ্রেম রয়েছে সেটা তো আপনারা একটু আগেই শুনলেন। যদি আমরা এখন দেখি যে আমরা কখন থেকে আসলে মডিউলটা পাচ্ছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে আমরা এখন এখান থেকে শুধু সাইলেন্স ফুডটা করে দেবে আমরা আর জানি কিছু না। এবং নভেম্বর থেকে আর snacks। প্ল্যাটফর্মটা ওপেন এবং তখন থেকে এটা ক্লিয়ার হন ফোন দেন নভেম্বর থেকে এই নতুন মডিউলটা প্রচুর আপনারা অনেকেই করেছেন, ফোন দিয়ে তা করার সুযোগ ছিল এবং এটা সুযোগ থাকবে যদি আমি বলি বেঞ্চ মার্ক যে বেঞ্চ মার্ক হচ্ছে 20 মানে এর মধ্যে আপনি পোস্ট স্যার এগুলো 90% না কত পয়সা 70% রেস করছে কিন্তু ডিজেলের স্যার স্যার ও ওইটা হ্যাঁ হ্যাঁ স্যার এখন কার্যকর ফিজিক্যাল বাইন্ডিং তাহলে ওদের জন্য 5 দিনের জন্য চাইনিজ মার্কেট প্রোভাইড 10 মিনিট তো পারা যাবে দুধ আছে দুধটা রাইছে এরপর হচ্ছে যে আপনি যদি দেখেন যে এখানে একটা প্রাইমার রিপ্লাই দেওয়া হচ্ছে আর MBU এটা কি বলছেন স্যার যে এটা MBU আচ্ছা ঠিক আছে ওরা তাহলে 5 জন থাকবে না স্যার ফর আনলিমিটেড পোস্ট যেমন আনলিমিটেড যে ভিডিও সেটে সকালবেলা শুধু নাস্তা করবে ওরা নাস্তা করবে তাহলে জুলাইয়ের মধ্যে আপনাদের ভেরিফিকেশন জি প্লিজ So this is our time frame for this program. এবং এরপরে যদি আমি বলি যে এটা আসলে আপনারা অনেক যারা নতুন তারা প্র্যাকটিস করতেছেন যে ওয়ান টু ইয়ার এটা করা তাহলে কি হবে টেকনিক্যালি ভেরিফাইং বডি যেমন বড় বড় কাস্টমার জাপানি বালব আছে কেটারে এই কাজগুলো আমরা করি। কইতে লাইছে এটা এখানে হচ্ছে কি সমস্যা এটা হ্যাঁ বাল্ব পেটে গেছে আমার দেখাইছো না জিজ্ঞেস করে ধাপ ধপ করে কিনে লাগাই নিয়ে বিল তো উঠাই নিয়ে পকেটের মধ্যে করবা না স্যার আমি মালও রাখছি এখন না দেখালাম লাগে না এবং কেমিক্যাল এই ট্রেনিংয়ের মধ্যেও ফোকাস পাবে। এখন এই 7টা সেগমেন্ট যদি আমরা ভাগ করি, আসলে কয়েকটা সেগমেন্ট রয়েছে বা সেকশন রয়েছে যেগুলো আসলে ইমপ্রুভমেন্ট সেকশন আমরা বলতে পারি, যেখানে আমরা ইমপ্রুভমেন্ট দেখাতে পারি আমাদের কন্টিনিউয়াস আমাদের যে ট্র্যাকিং এটা কত 2200 আমরা শো আইডেন্টিফাই করি, আমরা এবং আমরা এবং সেক্ষেত্রে আমরা আমাদের লেভেল টু কথা বলবো, টার্গেট সেট করি এবং টার্গেটের উপর আমরা অ্যাকশন প্ল্যান নেই, কমানোর টার্গেট নেই এবং আমরা অনেক সময় লিডিং টেকনিক যাই। সেই সেকশনগুলো হচ্ছে এনার্জি, পটেন্সি এবং এরপর যদি আমরা দেখি যে আমাদের পলিউশন লিমিট পারমিটের সাথে অনেকগুলো জড়িত, পারমিট লিমিট বা পলিউশন লিমিট, এখানে লোকাল রেগুলেশন বা কান্ট্রি রেগুলেশনও ইনকর্পোরেট। সেই সেকশনগুলো হচ্ছে ওয়েস্ট ওয়াটার, এয়ার না দেশের বাইরে ওয়েস্ট ওয়াটার এবং এয়ার রিলেটেড আমাদের পলিউশন রিলেটেড, যেখানে আমাদের সোর্স জানতে হয়, ভলিউম এস্টিমেট করতে হয় এবং আমাদের পারমিট রয়েছে কান্ট্রি রেগুলেশন পারমিট কমপ্লাই করতে হয়। সেটা কমপ্লাই করা কিন্তু লেভেল 1 আমরা কোয়ালিটেটিভ লিডিং টেকনিক যখন দেখতে চাই, যেটা আমরা লেভেল 2 দেখি যে আমরা বেস্ট পারফরমেন্স দিতে চাই, তখন আমরা লেভেল 2 কমপ্লাই বা ফিলফিল করার চেষ্টা করি। এরপর আছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম, যে একটা অর্গানাইজেশনের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কোথায় কাজ করবে, সেটা হচ্ছে ইএমএস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, আর হচ্ছে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই সেগমেন্টে এখন আমরা রিপোর্ট এই সেগমেন্টে আমাদের রেসপন্সিবল টিম করতে হবে, যেখানে আমাদের রাইট পিপলকে অ্যাসাইন করতে হবে এবং যারা তারা লং টার্ম, শর্ট টার্ম এবং লজিক্যাল কিছু অ্যাকশন প্ল্যান হাতে নেবে এবং সেখানে ডেমনস্ট্রেট করবে এবং আমাদের এখানে থাকবে যে লিডিং আচ্ছা চেয়ারম্যান স্যার যদি আসতো, আচ্ছা প্যান্ট শার্ট কেনা লাগতো। তারা
মানে এই ড্রেস পরে তো যেতেই পারতো না সামনে। আজকে চেয়ারম্যান স্যার আসবে না এটা 100% বলবো। তারপর এখন সিও স্যার ডাকে বা বড় বড় কোনো স্যার ডাকে, সামনে অলরেডি দেখো কিছু কয় নাই। ইন্ডাস্ট্রি ভ্যারি করছে, একই হবে না, ডিফারেন্ট আজকে এগুলো পরে আসছেন কে? কেন বলবো আজকে না, এটা একেবারে ফিট হয় নাই। আমাদের দেখা যাবে যে বা কোথাও ইপিটি আছে অন সাইড, কোথাও অফ সাইড ইপিটি, পুরো সোরের মধ্যে কেউ কেউ হয়তো ইমিশন করে না, যেমন অনেকে আছে হয়তো কাট্টু প্যান, আবার অনেকে ইমিশন করেন প্রোডাক্টের এই সমস্ত কারণে এখানে আমাদের অফিসিয়াল ড্রেস এগুলো যারা লো আইজে পাতা করতে চলে এসে ওয়েস্ট ওয়াটার হয়তো এখানে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার আছে, কারো কারো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, এগুলো ভিত্তি করে কোয়েশ্চেনের চেঞ্জ আসবে। ইমিশন শালা কি লোকজন মানে ট্রেনিং এ জয়েন করে, মানে আবাল তাবাল বাসায় বসে জয়েন করছে, বাচ্চা কাছে সিগলেছে একটা মিউট আনমিউট বোঝে না। এগুলো হচ্ছে মহিলাদের কাজ। ঠিক আছে, মিউট অল করবেন, আমি আনমিউট করে দিব আমাকে। তাহলে এখানে কেমিক্যাল ম্যানেজমেন্ট সেকশনে আমরা দেখবো যে হয়তো কেমিক্যাল ইউজ করে, কারণ ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে কেউ প্রিন্টিং ইন্ডাস্ট্রি, কেউ ডাইং ইন্ডাস্ট্রি, কেউ ওয়াশিং ইন্ডাস্ট্রি, পার্টিকুলার পার্সন রয়েছে, কেউ হয়তো কোনো কেমিক্যাল ইউজ করে না, হয়তো ফিলিং কেমিক্যাল ইউজ করে, প্রোডাকশন কেমিক্যাল নাই। এই সমস্ত ভিত্তিতে আমাদের এই সেগমেন্টগুলো আসবে বা আমাদের কাজকর্ম আসবে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাবো। এখন আমরা যদি দেখি আমাদের তিনটা লেভেল, আমাদের সেকশন একটা সেগমেন্ট, এরপর হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকবে, তিনটা ক্যাটাগরি থাকবে, এবং আমরা কোর ভেরিফিকেশন নিয়ে ফোকাস করবো, যেটা হচ্ছে এই বছরের ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। এখানে হয়তো লেভেল 2 বা লেভেল 3 ভেরিফিকেশন আসবে না। তো তারপরও ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমাদের লেভেল 1টা হচ্ছে মূলত টু আন্ডারস্ট্যান্ড ইন্ডাস্ট্রির সম্পর্কে আপনি জানলেন, ট্র্যাক করলেন, কী ধরনের বললাম যে ওয়েস্ট গ্যান্ট হচ্ছে সেগুলোকে আপনি রেকর্ড করলেন, এটা হচ্ছে লেভেল 1-এর বিষয়। আর লেভেল 2-তে গিয়ে আপনি টার্গেট সেট করবেন যে আপনি ইমপ্রুভমেন্ট দেখাবে, আপনার বিভিন্ন ধরনের অ্যাকশন প্ল্যান দেবেন, লেভেল 2-এর বিষয়। লেভেল 3-তে হচ্ছে আপনি লিডিং ভালো করছেন, অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে আপনি এগিয়ে আসছেন, এবং আপনি রিনিউয়েবল এনার্জি এবং আমাদের লেভেল হবে। এই বছরে যেটা বিষয় থাকবে সেটা কোর ভেরিফিকেশন। কোর ভেরিফিকেশন মূলত লেভেল 1 কেন্দ্রিক, এবং আমাদের এখানে মার্ক বা স্কোরিং সেটা হচ্ছে 25। হ্যালো 25% স্কোরিং। আমি আমার ডিবি টিমকে বলবো যারা বারবার মুখ রাখতে করছেন তাদেরকে রিমুভ করে দেওয়া। যদি কেউ বারবার, হ্যাঁ ভুল হতে পারে, একবার দুইবার আমরা করতেছি, বাট ফ্রিকুয়েন্টলি যদি এটা হয় তাহলে কিন্তু আপনি রিমুভ করে যাবেন। তো প্লিজ আপনার নিজ থেকে করবেন না। হ্যাঁ, আপনার কোশ্চেন থাকলে আপনি চ্যাট বক্সে লিখবেন, হ্যান্ড রেজ করবেন, এইভাবে হ্যান্ড রেজ করবেন, অবশ্যই আপনাকে মাইক দিয়ে আমরা আপনাকে, কারণ আপনার নিয়ে যাও আমাদের এখানে 25% হচ্ছে মার্ক থাকবে, লেভেল 1 করতে আমরা যদি আরো কিছু মার্ক থাকে তখন আমরা লেভেল 2 তে পাবেন 50 মার্ক। তো ইয়াকে পাঠিয়ে দিতে হবে যে কে লিটন কিন্তু এই বছরের যেটা হবে এই হইতেছে আমার সবচেয়ে বড় পুনটা লোক, ওর কাছে দেবেন, ওই আমার কাছে জমা দিয়ে যাবে, লোক আমি বুঝা পাইছি। পরে আবার ও গোছরের মতো বলবে যে আমি লোক পাই নাই, বোঝেন নাই? আপনি লিটনের কাছে এটা হ্যান্ড ওভার করে দিয়ে ওকে বলেন যে আপনি লিস্টটা প্রোভাইড করে দেন, তাহলে আমি থেকে বাদ দেবো। আপনি কি হবে 25 ডিভাইডেড বাই 10, প্রতি কোশ্চেন আপনি আপনার ওখানে দিচ্ছি, শুন থেকে উঠায় ফিনিশিং এ তার মানে এখানে সমস্যা নাই। এই মার্ক ডিস্ট্রিবিউশন 3 ইয়ারের হবে ফর দিস ভেরিফিকেশন। আমি এই যে আসছি নামগুলা এখান থেকে বাদ দিয়ে আপনার এখানে করে দিতে হবে, মার্কেট আপনার সারা দিতে।
এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে আপনার আচ্ছা আপনার কাছে ভালো স্টার্ট করলেন, সবগুলোই আপনি ফিল আপ করলেন, পজিটিভ ইয়েস ছিল, তারপর ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন। উনি একটা লিস্ট করে সাইন করে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, আপনি জান গা এখন এখানে আসতে হবে। আচ্ছা ওর কাছে আমি লিস্টটা দিয়ে লিস্টটা দিয়ে ও সাইন করে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। লাইসেন্স নাই, তখন কিন্তু আপনার স্টেট হয়ে যাবে জিরো। তো যদিও আপনি সব কোশ্চেনের অ্যান্সার করেছেন, ব্যাপারটাকে আপনি যদি এভাবে অ্যান্সার বলি আমি যে আপনি খাতায় সবগুলো উত্তরপত্রে অ্যান্সার দিয়েছেন, কিন্তু আপনি আপনার রোল নাম্বার লেখেন নাই বা আপনার নাম লেখেন নাই, তাহলে কি হবে? এই অ্যান্সারটার ভ্যালু আপনার জন্য জিরো। সিমিলারলি যদি আপনার পাবলিক রিলেটেড লাইসেন্স না থাকে, অপারেটিং লাইসেন্স বা বিজনেস লাইসেন্স না থাকে, তখন আপনার স্কোরটা হয়ে যাবে জিরো, যদি আপনি সবগুলো অ্যান্সার দিয়েছেন বা ভেরিফিকেশন করে পাওয়া গেলেও জিরো থাকবে। এবং এখানে আমাদের খেয়াল করতে হবে যে এটা কম্পারেবল না। যেমন আপনি গত বছরের যে মার্ক পেয়েছেন, যেটা ইউএসএম ছিল, তো সেখানে আপনি যে মার্ক পেয়েছেন, আর এখন আপনি যদি বলেন যে আমি এটার সাথে কম্পেয়ার করবো, এটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ পুরো চিত্রটা কিন্তু ডিফারেন্ট। গত বছর আপনি যেটা করেছেন সেটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এভাবে আপনি সবগুলো কোশ্চেন ক্যান্সার করেছেন, মার্ক পেয়েছেন। কিন্তু এখন এবার তো আপনার হবে কিন্তু কোর ভেরিফিকেশন, তাহলে সেটার সাথে এটা কম্পারেবল না, এটা মাথায় রাখতে হবে। এবং ব্র্যান্ড ভালো করেই জানে, যারা সেকেন্ড মেম্বার বা ক্যাস্টেলের মেম্বার তারাও জানে যে ঠিক এটাকে আমি কম্পেয়ার করতে পারবো না। এবং কোনো কারণে যদি আপনি লোয়ার মার্ক পান কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এর মানে এই নয় যে আপনার পারফরমেন্স কমে গেছে, ডেটেরিয়েট হয়েছে। আপনি মানে আপনি বলবেন যে আমি তো অনেক কাজ করলাম, অনেক ইমপ্রুভমেন্ট দেখালাম, তারপর আমার মার্ক কম আসতে পারে। এটা মাথায় রাখতে হবে যে না, এটা কম্পারেবল না। এবং এই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্র্যান্ড বা যারা মেম্বার তারা ভালো করে জানে যে এটা আপনার মানে কম মার্ক পাওয়া মানে পারফরমেন্স কম, নট লাইক দ্যাট। এখানে এটা আমাদের মনে হয় যে আপনাদের ম্যানেজমেন্ট লেভেল অফ লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আমরা যখন অ্যাটেন্ডেন্স দেখছি যে আমাদের কোশ্চেনের ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হবে। যেমন আপনি হাই রিস্ক ওয়াটার ইউজার অথবা আপনার হাই রিস্ক ওয়াটার সেগমেন্ট, তখন আপনার লেভেল 1 আপনার সেগমেন্ট থাকবে। কিন্তু আপনি যখন লো ওয়াটার রিস্ক বা লো ওয়াটার ইউজার, তখন আপনার কিন্তু লেভেল 1 এই জন্য ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি কম্পেয়ারটা মানে আমরা বলবো না যে এভাবে আমরা ঠিক কম্পেয়ার করতে পারবো যদি আমাদের ফ্যাক্টর সমান না থাকে। এখানে আরেকটা জিনিস আমরা বলবো যে আমাদের কোশ্চেন কেমন থাকবে। যেমন আপনি যখন লেভেল 1-এ ফোকাস করবেন, যে আপনার অ্যাওয়ারনেস তুলে যে আপনি ট্র্যাক করেন কিনা, আপনার যে ডোমেস্টিক ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে, আর ইউ ট্র্যাকিং? এটা হচ্ছে স্বাভাবিক একটা কোশ্চেন। যখন আমরা লেভেল 2-তে যাবো আমরা, তখন কিন্তু কোশ্চেন থাকবে ডিফারেন্ট, যে সেখানে আপনি আসলে টার্গেট সেট করেছেন কিনা, আপনি ইভ্যালুয়েশন করেছেন কিনা, যেমন আপনার ওয়েস্ট প্রোডাক্টের কোয়ালিটি আপনি রিপোর্ট পেয়েছেন কিনা, আপনার যদি অনসাইট হয়ে থাকে, অথবা আপনি যদি অফসাইট হয়ে থাকেন আপনার থেকে আপনি কালেক্ট করেছেন কিনা, তার মানে একটু আপগ্রেড লেভেলের কোশ্চেন এখানে। আর লেভেল 3-তে হচ্ছে যে আপনি আসলে আরো বেশি বিয়ন্ড রিকোয়ারমেন্ট, যেমন আপনার ক্লোজ লুপ বা রিসাইকেল ওয়াটার, এগুলো ইউজ করা কিন্তু রেগুলেটিং রিকোয়ারমেন্ট না। এগুলো হচ্ছে আপনি ভালো প্র্যাকটিস দেখাতে চান, আপনি কার্বন অফসেট করতে চান, ক্লাইমেট অ্যাকশনে আপনি রোল প্লে করতে চান, তখন আপনি এই সমস্ত বিষয়গুলোকে ফোকাসে নিয়ে আসবেন বা এই ধরনের কোশ্চেনগুলো দেখতে পাবেন, সেগুলো অ্যান্সার করা যেতে পারে লেভেল 3-তে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই বছর আপনি লেভেল 2, লেভেল 3 অ্যান্সারও করতে পারবেন, কিন্তু সেটা ভেরিফিকেশন মডিউলে ভিজিবল হবে না, মানে সেটা ভেরিফিকেশন হবে না, ভেরিফিকেশন হবে শুধু কোর ভেরিফিকেশনে। তাহলে আমরা দেখতে চাই যে আসলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার কি কি অপশন থাকবে। আপনি যখন একটা কোশ্চেন ওপেন করবেন, সেক্ষেত্রে আপনি ইয়েস, নো, আননোন, পার্শিয়াল ইয়েস, এই ধরনের পজিশনগুলো পাবেন। এবং আপনি যদি মনে করেন যে কোনো কোশ্চেনের অ্যান্সার আছে আপনার অবগত নয় বা আপনি যিনি কাজটা করছেন ওনার জানা নেই, তাহলে আপনি আননোন অপশনও চুজ করতে পারবেন। সেই প্রভিশন এখানে রয়েছে। এবং এখানে আমাদের যেটা আমরা বললাম যে এটা একটা ইমপ্রুভমেন্ট, একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেম মডিউল, এবং এটা সেলফ অ্যাসেসমেন্ট টুল, এরপর হচ্ছে ভেরিফিকেশন ক্রাইটেরিয়া রয়েছে। তো ওয়ান্স ইন ইয়ার আমরা ক্যারি আউট করে থাকি, ভেরিফিকেশন সেলফ অ্যাসেসমেন্ট করে থাকি, এবং ভেরিফিকেশন বডিও সেই ভেরিফিকেশনটা করে থাকে একটা ক্যালেন্ডার ইয়ার মধ্যে। ক্যালেন্ডার ইয়ার মানে ক্যাস্টেলের গাইডলাইন ডিসেম্বর, কিন্তু ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিয়েছে জুলাইয়ের মধ্যে আপনাকে ক্লোজ করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট এবং ভেরিফিকেশন বোর্ড। তো এখানে আমাদের আরো কিছু রয়েছে যে আমাদের স্কোরিং নিয়ে আমরা আলোচনা করলাম একটু আগেই, যে স্কোরিংটা ডিফারেন্ট হবে এবং সেক্ষেত্রে এটা লাস্টের সাথে কম্পেয়ারেবল হবে না, এবং আপনি আপনার যে টার্গেট ভাব কত ভাব দেখাবা তোমরা আর কত দেখবো পারেন।
এবং আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আগে মাস স্যালারি ভাই 5,000 টাকা দিবা প্রতি মাসে। লেভেল 1টা শুধুমাত্র পারমিট 5,000 কোটি কেন? লেভেল আমরা খেলা খেলবো, আর লেভেল কি খেলা? 1 লাখ টাকার খেলা। 1 লাখ টাকা দিয়ে কি করবো আমি? আমার তো 1 লাখ বিয়ে টাকা করবো, তো 1 লাখ টাকা দরকার নাই। সমিতি এই টান সমিতি করতেছি মাসে। আমার 1 লাখ টাকার দরকার নাই আমার। যা কইছি তাই। আমার তো দরকার নাই ভাই, আমি 1 লাখ টাকা পাই, আমি তোমার নাম দিছি, তোমার আর শফিক ভাই আমার তো আর রাসেলের। আচ্ছা ধরেন আমি 1 লাখ টাকা পাই, নাম দেন নাই কেন? মামা দিছি না 1 নম্বরে উনার না এখানে একটা অ্যালাইনমেন্ট এসেছে, ফাইজলামিজ নাকি অনেকগুলো কোশ্চেন আসলে এখানে বেড়েছে, যেটা আমরা সাইড চেঞ্জ বললেন আমরা আবার আমরা অন্য কোন বুঝতে পারবো সবগুলো কোশ্চেন বেড়েছে, কোশ্চেন বেড়েছে আপনি বলেন। কামে আছে কামে আগামী থেকে অনেক কিছু স্ট্রাকচার করা হয়েছে এবং রিনিউয়াল যে ভলিউম এনার্জি যে ডাটা এবং ওয়াটার ডাটা এটা জটিল জিনিস ভাই, আপনি ইউজ করলে বুঝতে পারবেন। আমাকে গিফট দিচ্ছে একটা, এই যে আমাকে একটা গিফট দিচ্ছে, আপনি ওটা নিতে পারেন। জটিল জিনিস। আপনার তো লাগে তার সময় মিটিং এ আছেন কথা কইছি কিছুটা রিল্যাক্স রাখতে বড় টু আনি আইছে সুবিধা নিয়ে আইছে পয়েন্ট ওই চাইজনের নাম দিছে আগামী মাসে 5,000 টাকা এই গানা শুনুন। স্বচ্ছভাবে লটারি কোথায় থেকে এটা ম্যানেজার থাকে না হ্যাঁ প্রপোজাল পাস 100% আমরা এখানে এইখানে হবে লটারিটা হবে ফালতু লোক না মার্চেন্ডাইজার আমি আপনারা চাইছেন আমি তো একটা কুচুয়াই দিই। তোর বাপ তুমি বাপ এবং অনেকগুলো নতুন আমিও বাদ। রবুল তুমি ফালতু আমার তো টাকা দেওয়ার কোনো কাজ নাই, টাকা থাকে না আমি বলি না, আমার তো টাকাতে কাজ নাই, একবার 1 লাখ টাকা যদি পাও কি করবো আমি? হদিবা আস্তে আস্তে কিন্তু একবার কাজে লাগাইলে না আমার তো কোনো কাজ নাই, আমি কি কাজে লাগাবো আমি? ব্যাংকে থেকে দিবা হ্যাঁ অ্যাডেড, কিন্তু আপনাদের ভাই আপনি কিন্তু শিওর ভাই আপনি কিন্তু শিওর ওই যে স্টারটা নয় টাকা জমা হবে কি বুঝছেন রবুল ভাই তোমার আমি কই দিই কাজে লাগবে আমার কোনো কাজে লাগবে না। করলাম না। করা হয়েছে আপনাদের এবং ভেরিফিকেশন যখন ভেরিফিকেশন এমন ইয়ে দিচ্ছে বুঝছেন, কমন হয়ে একদিন আর এখানে আপনি ষোলোটা অনুসাইডে পাস করতে বুঝছেন, আপনার যারা যারা আসলে 4টে অনুসাইডে পাস করতে হাজার বোনাস পাইনি। কনফিগার তারা আপনার 189টাই কোশ্চেন দিয়ে রাখবেন, এতে আপনার কি হবে, আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। নেক্সট ইয়ারে যখন একটা সবগুলো আবার অ্যাক্টিভ হবে, আপনি অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে একটু এগিয়ে রইলেন। আপনি যেহেতু ভালো স্কিল দেখাতে চান, বিডিং প্র্যাকটিসে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি সবগুলোকে প্রকাশে নিতে পারেন, কিন্তু ভেরিফিকেশন হবে টিআরসিটা করতে হবে, বাকিগুলো হয়তো ভিজিবল হবে না বা ভেরিফাইড হবে না। এখন আমরা যদি দেখি সেগমেন্ট ভাই আমি একটু ইন্টারভিউ সরি, আমাদের এক সাপ্লাই জন্য যারা আছেন, তো আমরা বলবো হচ্ছে যে আপনারা পুরো 189টা সবগুলোই আপনারা আনসার করবেন। এটা আনসার নো হইতে পারে, ইয়েসও হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট সবগুলোই আপনারা আনসার করবেন। থ্যাংক ইউ স্যার স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার। মিউট করে দিছে, এবং আমরা যদি দেখি কোশ্চেন ওয়াইজ ওরা ওই 6 জন ব্যতীত কারোর কথা শুনতে পারবে না। পাশাপাশি সাইট ইনফরমেশন এবং পারমিট রিলেটেডও এখানে কোশ্চেন বা রিকোয়ারমেন্ট রয়েছে। এবং আমরা যদি সেগমেন্ট হাত তোলেন, হাত তোলেন। আগে কতগুলো কোশ্চেন ছিল, এখন কতগুলো কোশ্চেন এসেছে, যেমন আমাদের সাইট ইনফরমেশন আগে ছিল 11, এখন 14টা এটিএম 4 এ। পারমিট রিলেটেড কোনো চেঞ্জ হয় নাই, 4টা এবং 4টাই আছে। ইএমএস আগে ছিল 13টা, এখন কোশ্চেন ছিল 16টা। এনআরজিতে 10টা ছিল আগে, এখন 23। ওয়াটারে 7টা ছিল, এখন 26। বেশ অনেকগুলো কোশ্চেন এখানে অ্যাড হয়েছে। ওয়েস্ট ওয়াটারে ছিল 11টা, এখন 33, প্রায় 3 গুণ বলা যায় কোশ্চেন এসেছে। এআরএস 7টা ছিল, এখানে কোশ্চেন এসেছে এখন 19টা। ওয়েস্টে ছিল 17টা, এটা হয়েছে 31। এবং কেমিক্যালে আগে কোশ্চেন ছিল সবচেয়ে বেশি 23 আগের সেগমেন্টে, এবার সেটা কিন্তু হাইয়েস্ট হয় নাই, 31 হয়েছে, কিন্তু হাইয়েস্ট আপনারা দেখবেন ওয়েস্ট ওয়াটারে হাইয়েস্ট হয়েছে 33 কোশ্চেন হচ্ছে ওয়েস্ট ওয়াটারে, আর কেমিক্যালের কোশ্চেন হচ্ছে 31। এটা তো হচ্ছে আমাদের ওভারঅল। যদি আমরা এখন দেখি যে আমাদের লেভেল 1, লেভেল 2 বা লেভেল 2 তো আমরা যদি কম্পেয়ার করি যে লেভেল 1 আগে ইএমএস ছিল 4টা, এখন সেটা হয়েছে 10টা, এবং লেভেল 2 2টা, এখন 3টা, এবং লেভেল 2 4টা ছিল, এখন 2টা, কমেছে। আর এনার্জিতে আর 6টা ছিল লেভেল 2, এখন 11টা, লেভেল 2 ছিল, এখন 4। ওয়াটার ইউজে 1-এর জায়গায় হয়েছে 7, 5-এর জায়গায় 13, 6-এর জায়গায় 9 বলতেছি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 মধ্যে কম্পেয়ার করতেছি। এবং ওয়েস্ট সেগমেন্টে লেভেল 1-এ 7টা ছিল, এখন হয়েছে ডাবল 14টা। আর লেভেল 2 ছিল 7, 13,
ছিল 3, এখন হচ্ছে একটা বেড়েছে 4 হয়েছে। ওয়েস্ট কোয়ার্টারে 8টার জায়গায় 19টা, 2টার জায়গায় 10টা এবং 1টার জায়গায় 4টা। একটা বলতে লেভেল 3 একটা, সেটা মিশন লেভেল 3 4টা কোশ্চেন হয়েছে। এয়ার মিশনে 7টা টোটাল বেড়েছিল। এখন আমরা যদি সেগমেন্ট ওয়াইজ, লেভেল ওয়াইজ 5টার জায়গায় 7টা, 1টার জায়গায় 8টা এবং লেভেল 3 একটা ছিল, সেখানে হচ্ছে 4টা। টেকনিক্যালের 4টা কোশ্চেনের জায়গায় রয়েছে এখন 18টা, 3টার জায়গায় 6টা, 7টার কথা শোনা যাবে লেভেল 3 কিন্তু কেমন কোন স্যার? এই হচ্ছে আপনাদের লেভেল ওয়াইজ কোশ্চেনের সেগমেন্টের চেঞ্জ। এখন আমি যদি দেখি কোর ভেরিফিকেশন নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে আসলে কোর ভেরিফিকেশন কি বা এটা কেন। তো এটা অনেকটা বলা যায় যে আপনারা ইন্ডাস্ট্রিগুলো যেন আমরা সাস্টেন করতে পারি। আমরা বলি না যে যারা টার্ম ইন দ্য ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে যেটা বোঝায় যে এখানে কন্টিনিউয়াসলি আপনি ইমপ্রুভ করবেন, মানে এখানে কিন্তু আপনার স্প্রে করার সুযোগ নাই, শুধু বাড়তেই থাকবে, আগাতেই থাকবে। আর কন্টিনিউয়ালি বলতে যেটা বোঝায় যে আপনি ইমপ্রুভমেন্ট করলেন, একটু স্প্রে করেন, স্ট্যান্ডার্ডাইজ করেন আপনার এমন যা ইন্ডাস্ট্রির মধ্যে আপনার যারা গুরুত্ব হচ্ছে, সাস্টেন করেন, তারপর আবার বাড়ান, আবার একটু ইমপ্রুভ করেন, আবার একটু সাস্টেন করেন, আবার একটু বাড়ান। এটাকে আমরা বলি সাস্টেনেবল কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। তো এটাই একটা কারণ হতে পারে যে কোর ভেরিফিকেশনটাকে ফোকাস করা, যে শুধুমাত্র আপনি একটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে এসে আপনি সাসপেন্ড করেন ভালো মধ্যে। মানে আমাদের তো আসলে যেটা হয়েছিল যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল স্কোরিংয়ের মধ্যে, এবং এই প্রতিযোগিতার কারণে আসলে ইন্ডাস্ট্রিগুলা এটার কিন্তু ডিএপিএমটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট একটা প্রোগ্রাম। এখন আপনারা কম্পিটিশনে চলে গেছেন, ভেরিফিকেশন বডি কেউ আমি মনে করি যে স্কোরিং এর ক্ষেত্রে আপনারা অনেকে ইনফ্লুয়েন্স করতেছেন। তো এটা কি হলো, এটা কি হলো আপনারা আসলে স্কোরিং বেসড হয়ে গেছে, কিন্তু যেটা আপনার সেলফ ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম অথবা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে ফোকাসটা সরে গেছে। তো এটা একটা ভালো কাজ দিবে যে না আসলে আমরা ইন্ডাস্ট্রিগুলো যে যে লেভেলে আছে সেই লেভেল থেকে ইমপ্রুভমেন্ট দেখা, আরেকটা ইন্ডাস্ট্রিতে কম্পেয়ার করবেন এবং মূলত স্কোরিং বেস থেকে বের হয়ে এসে সাস্টেনেবল ফাউন্ডেশনাল এনভায়রনমেন্টাল পারফরম্যান্স করা হয়েছিল মিনিমাম রিকোয়ারমেন্ট এবং এসেনশিয়াল যে কোয়ান্টিটেটিভ মেট্রিক সেটা নিয়ে আমরা আলোচনা করবো, কোনটা আসলে কোয়ান্টিটেটিভ মেট্রিক, সেখানে ফোকাস করা হবে। এবং এখানে আমরা যে কোশ্চেনগুলো দেখতে পাবো সেটা কোশ্চেন থাকবে, এবং এখানে আমাদের ভেরিফিকেশন করতে হবে। এবং আমরা এটা আমরা কম্পেয়ার করবো না, এবং আপনারা আপনারা আনসার করবেন 2, 3 অলরেডি yes বা no whatever the criteria এটা ভেরিফিকেশন এটা ভিজিবল হবে না, ডিএপিএম মডেলে ভিজিবল। আর এখানে ম্যাথের ক্ষেত্রে অনেকটা মিশ্র আমরা দেখেছি যে কেউ 1 ম্যান ডে করছে, কেউ 4 ম্যান ডে, 3 ম্যান ডে, 5 ডিফারেন্ট ক্যাটাগরি ছিল। তো কোর ভেরিফিকেশনের জন্য একটা ফরম্যাট সেটা হচ্ছে 1 থেকে 3 হতে পারে, এই রেঞ্জের মধ্যে 2% ডে একটা ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট রিকমেন্ডেড এটা হতে পারে, থাকতে পারে। আর কোর ভেরিফিকেশনটা মূলত থাকবে লেভেল 1 বেস, লেভেল 2 লেভেল 3 নয়, এখানে আপনার ফাউন্ডেশনাল এনভায়রনমেন্টাল পারফরম্যান্স থাকবে এবং এসেনশিয়াল কোয়ান্টিটেটিভ মেট্রিক্স এর রিলেটেড কোশ্চেনগুলো আমরা এখানে। এরপর আমরা যেটা দেখি যে আমাদের কোর ভেরিফিকেশন কোশ্চেন কতগুলো থাকবে, কারণ আমরা এর আগে আলোচনা করেছি 2 এবং 4 এর কম্পেয়ার আমরা করি, সেখানে আমরা আমরা কোর ভেরিফিকেশন যেটা কোশ্চেন পাবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল না, এইখানে ঝামেলা হয় এখানে কোর ভেরিফিকেশন হবে মানে কি শুধুমাত্র স্কোর হবে না, স্কোরিংটা করবে বেস্ট হবে, রাইট। তো আপনারা কোশ্চেনটা আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, ইনশাআল্লাহ চ্যাট বক্সে পেয়ে যাবেন। আর যেটা আমি আবার কোশ্চেন করে আমি আবার রিপিট করছি যে স্কোরিংটা 86 থেকে কোশ্চেন এই ভিত্তিতে হবে, এখানে আনসার আপনি যা করবেন সেটার ভেরিফিকেশন অনুযায়ী এই 86 এর ভিত্তি করে আপনার স্কোরিংটা হবে। এবং এরকম আমরা আলোচনা করলাম যে আপনার এখানে ওয়েট ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে সাইট ইনফরমেশন রিলেটেড কোশ্চেন থাকবে হচ্ছে 8টা, পারমিট রিলেটেড কোশ্চেন থাকবে 4টা কোর ভেরিফিকেশনে, এবং ইএমএস রিলেটেড কোশ্চেন আপনার 8টা, এনার্জি রিলেটেড কোশ্চেন থাকবে 8টা, ওয়াটার রিলেটেড কোশ্চেন হবে 4টা, ওয়েস্ট ওয়াটার রিলেটেড কোশ্চেন হবে 16টা, এয়ার রিলেটেড থাকবে 5টা কোশ্চেন,
ওয়েস্টে থাকবে 12টা কোশ্চেন, কেমিক্যালে থাকবে 17টা কোশ্চেন। এই সবগুলো কোশ্চেন হবে টিএসসিটা কোশ্চেন। টিএসসি কোশ্চেন হবে, টিএসসিটা কোশ্চেনে যে মার্কেটিং নট লাইক দ্যাট, এখানে অনেক নন স্পোর্ট কোশ্চেন আছে যেগুলো আমরা পরবর্তী দিনে আলোচনা করবো। তো স্কোরিং রিলেটেড মানে টিএসসিটার মধ্যেই স্কোরিং রিলেটেড কোশ্চেন থাকবে, সেই অনুযায়ী আপনার এবং এখানে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিলেটেড কোয়ান্টিটেটিভ যে আপনার সোর্স ডাটা, যেখানে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন সেই সোর্স ডাটাগুলা ভেরিফায়াররা যেটা করবে রিভিউ করবে, যেমন আপনার ইনভয়েস রিভিউ করবে, আপনার অনসাইট মিটারকে দেখবে, মিটারিং লগবুক দেখবে, বিভিন্নভাবে সে ক্রস চেক করে দেখবে। কারণ এই কোয়ান্টিটিভ ম্যাট্রিক্সটাকে আসলে সবাই ফোকাস করতে ক্যাপিটাল বা ব্যাক, তো এটা যেন ইফেক্টিভ হয়। এই জন্য আপনারা ইউটিলিটি ইনভয়েস বা মিটার বা সবগুলো ভেরিফায়াররা কিন্তু বিভিন্নভাবে ক্রস চেক করে দেখতে পারে। এবং আপনার ডাটা কালেকশনটা হতে পারে বেশি, হতে পারে উঠতে গেছে, মারতে গেছে, কতবার চাষটা দিয়েছে, সেই অনুযায়ী আপনি ডাটাগুলো ক্যাপচার করবেন এবং সেটার মধ্যে যেন ট্রেসেবিলিটি থাকে, সেটা যেন আবার ট্র্যাক হারা না হয়ে যায়। এবং আপনার হিস্টোরিক্যাল যে ডাটা আছে সেই হিস্টোরিক্যাল ডাটাও কিন্তু কম্পেয়ার করা হয়। হিস্টোরিক্যাল ডাটা যদি 10%-এর বেশি কম বেশি হয় তাহলে এটা একটা গ্রে এরিয়া, এখানে ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন দেখা দিতে পারে। এটা একটু মাথায় রাখবেন। সাডেনলি আপনি অনেক বেশি চেঞ্জ করে ফেললেন, কিন্তু তার কোনো ব্যাকগ্রাউন্ড যদি না পাওয়া যায় তাহলে সেটারও অ্যাকসেপ্টেন্স পাবে না বা কোশ্চেন দিতে হবে, এবং সেটা ফার্দার ইনভেস্টিগেট করে ভেরিফায়াররা বের করার চেষ্টা করতে পারে, এবং সেই অনুযায়ী যদি আপনার এটা ইনভ্যালিড হয় তখন আপনি খুব কম পাবেন। এখানে ডিকেপিএম কোর ভেরিফিকেশন যে স্কোর থাকবে সেই স্কোরিংটা নিয়ে খুব বেশি অডিট হওয়ার কিছু নাই, এবং আপনার টিএসসিটা কোশ্চেনে যেগুলো স্কোর আছে সেগুলো অনুযায়ী স্কোরিংটা আসবে, এবং এখানে আপনার ভেরিফায়াররা এই টিএসসিটা কোশ্চেনকে ফোকাস করেই ভেরিফিকেশন করবে, তারা যখন অ্যাকসেপ্ট করবে সেটাকে আপনার স্কোরিংয়ে কনভার্ট হবে। এখন আমরা যদি বলি যে আপনার ওই যে ম্যান্ডেট বা রিভিশন যে আমরা ম্যান্ডে বলি অথবা পার্সেন্ট ডে বলি, হয়তো ম্যান্ডে শব্দটা বেশি পরিচিত ছিল, এখন আপনারা হয়তো পার্সেন্ট ডে শুনতে পাচ্ছেন। তো পার্সেন্ট ডে মানে এক্সেল শিট দেওয়া আছে না আপনাকে, একটা তো মেইলে দিছিলাম কয়েকদিন আগে। এটা ডিপেন্ড করে কিছুর উপরে, একটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, কারো হয়তো ইপিপি আছে, কারো অংশের ইপিপি নাই। লাইট কেমিক্যাল ইউজ করা হয়তো কম নাম্বার, কেউ বেশি কেমিক্যাল ইউজ করে, কেউ কম লাইট ওয়াটার ইউজার, কেউ হেভি ওয়াটার ইউজার, এবং কারো কারো কোয়ান্টিটিভ ম্যাট্রিক্সের ডাটা ডিফারেন্ট। তো এই সমস্ত কারণে আপনার এই 10% বা পার্সেন্ট ডে এক্সিকিউটিভের মধ্যে ওঠানামা করতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 2% ডে উইল বি সাফিসিয়েন্ট টু কমপ্লিট দ্য কোর ভেরিফিকেশন। এখানে আর কোনো কোশ্চেন কি রয়েছে আপনাদের, অথবা আপনারা কিছু অ্যাড করতে চান? স্যার হ্যালো জি, ওকে। তো এখানে আসলে আমরা যেটা করবো আর কি, বা যেটা করবে সেটা হচ্ছে যে আপনাদের হয়তো কিছু কোয়েরি করবে বা বুকিং ফর্ম নেয়, বুকিং ফর্মের মাধ্যমে কিছু ইনফরমেশন কালেক্ট করে চেষ্টা করা হবে যেটাকে করা যায়, এটা রিয়েলিস্টিক হবে বা কমপ্লিট করা সম্ভব। এখন আমরা বিশ্বাস করি যে ডিকেপিএম যে লিগাল বিজনেস বা লিগাল বিজনেস ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আপনার কিন্তু এই সেটগুলো চালু করে রাখো, বেল বাজবে। এরপর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইসিসি আপনারা বলেন, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখবেন, যেগুলো হচ্ছে স্কোরিংকে জিরো করে দিতে পারে যে না থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনারা বলেন যে আমরা অ্যাপ্লাই করেছি, বর্তমানে সেটা হচ্ছে কি পাওয়া এখন ভালো হয়নি, মাথায় রাখতে হবে যে এখন আমরা একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে যে একটা নতুন টার্ম, সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রোগ্রাম কি, যেটা হয়তো আপনারাও সেটা এই বিষয়ে আবার ফোকাস করতে হবে, বা আপনাদের একটা এক্সট্রা ফি দিতে হবে, সেটাকে সেটাকে ক্লিয়ার করে দিন। আপনি যে মডিউল প্রস্তুত করছেন সেটা কিন্তু আপনি যে প্ল্যাটফর্ম ওয়ার্ডলি এটা আপনারা এরপর হচ্ছে ট্যাগ বা ট্যাক্স করতে হবে, এটা কিন্তু আপনারা করতে পারবে না। এটা যারা থার্ড পার্টি যারা ভেরিফিকেশন বডি
থার্ড পার্টি মেডিসিন দেবে আপনি কালেক্ট করবেন এবং থার্ড পার্টি চ্যানেলটা হচ্ছে এরকম যে আপনি থার্ড পার্টিকে দিবেন, থার্ড পার্টি আরেকটা হচ্ছে তখন তারা আপনাকে প্রক্রিয়ার একটা কস্ট যেটা ওয়ার্ডলি কাস্টমার হবে তারা আবার এটা কিন্তু তারা রাখবে না, তারা কিন্তু এটা ফরওয়ার্ড করে দেবে। ফোন দাও, ফোন দাও। গত বৃহস্পতিবার ছুটির সময় ফাংশন অন্যথায় থাকবে প্র্যাকটিস করে জিএসপি একটা অপারেটর 8114, জিএসপি একটা অপারেটর 8114, জান্নাতি একটা 14767, জান্নাতি এক খাতুন 14767, ফ্যাসিলিটি ইন্ডাস্ট্রিতে কোন ক্যাটাগরি সেটা সিলেকশন অনেক সময় আপনারা কনফিউজ হন। কোয়ালিটি ইন্সপেক্টর ইমরান হোসেন 14600, কোয়ালিটি ইন্সপেক্টর ইমরান হোসেন তারা এই ক্যাটাগরি 14600, প্রিন্টিং ইন্ডাস্ট্রি বা প্রোডাক্ট প্রিন্টিং করেন বা ডাইং করেন, কোয়ালিটি ইন্সপেক্টর ইন্ডাস্ট্রি ফিনিশিং ইন্ডাস্ট্রি তারা চুজ করবেন ফিনিশিং প্রোডাক্ট করতে। আক্তার হোসেন আর যারা যেমন প্যাকিং করে 14754, এই ধরনের জড়িত 14754, কোয়ালিটি ইন্সপেক্টর আক্তার হোসেন, কোয়ালিটি ইন্সপেক্টর তুষার আব্দুল্লাহ 15180, তুষার আব্দুল্লাহ কোয়ালিটি ইন্সপেক্টর 15168। তারা নিচে এইটার হিসাব আছে হাজিরা র মেটেরিয়াল যেমন আপনি ইয়ান স্পিনিং করেন তারা র মেটেরিয়াল প্রসেসিং আর যারা রয়েছেন একেবারে কটন ফার্মিং একেবারে আপনার ফ্যাব্রিক স্ট্যাপ বা নিউ রিসাইকেল ম্যাটেরিয়াল এই সমস্ত ক্যাটাগরিতে যারা জড়িত তারা র মেটেরিয়াল কালেকশন অ্যান্ড বাল্ক রিফাইনিং ক্যাটাগরিতে নিজেকে সিলেক্ট করবেন, টাইটেন করবেন। এবং এখানে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্যাক্টরি কতটুকু ছোট বা বড় এটা বিশেষ ডিফারেন্ট আপনার কন্ট্রোলটা ডিলিট দিয়ে এটা কাটিয়ে দাও তো, ফ্যাক্টরি টাইপ সিলেক্ট করতে কন্ট্রোলটা ডিলিট দিয়ে এটা কাটিয়ে দাও তো, সফটওয়্যার ক্লোজ হয় না, জি ডিলিট। আপনি ফুটওয়্যারের কোন সেগমেন্টে আছেন? আপনি ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার? তাহলে হ্যাঁ, তাহলে আপনি ফিনিশ প্রোডাক্ট অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। আপনি ফিনিশ প্রোডাক্ট অ্যাসেম্বলি করতে পারেন, ফিনিশ প্রোডাক্ট প্রথম যেটা ক্যাটাগরি সেটা নিজেকে সিলেক্ট করবেন। আপনারা এটা তুমি ডিলিট করছো মনে হচ্ছে, তো এটা ডাটাবেসে কাজ করতে হবে। ইয়া ক্যাটাগরি পাবেন, তারপরও হ্যান্ডেল ডাটাবেস তো আমি কাজ করি না, ডাটাবেস তো কাজ আমি ওইরকম করতে পারি না। এখানে আরো কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন আপনার ইন্ডাস্ট্রিয়াল জোনে আমাদের এখানে যদি ঢাকা ইপিজেড, চিটাগং ইপিজেড এইগুলোকে ইন্ডাস্ট্রিয়াল জোন বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলা হয়। এটা নতুন একটা ক্যাটাগরি এসেছে। আপনারা তুমি বলবে এই আইডিটা কে এইরকম করছে, এটা একটু আমাকে ইয়ে লাগবে, ঠিক আছে বুঝছো? হ্যাঁ এটা 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 একটু ইয়ে করে দিতে হবে। কত আইডি নাম্বার বললা? এবং পারমিট রিলেটেড ক্ষেত্রে অবশ্যই অপারেটিং আমরা এটাকেও আলোচনা করে আসলাম যে অপারেটিং মেশিন থাকে এবং ইনভারমেন্টাল পারমিট রিলেটেড অলরেডি বেস করতে হবে। এই দুটো জায়গায় কিন্তু আপনার স্টার মার্ক, এই দুটো অবশ্যই নেগেটিভ রিকোয়ারমেন্ট। এরপর যদি আপনার ইনভারমেন্টাল ভায়োলেশন হয়ে থাকে, যদি ওদের ইনভারমেন্টাল ভায়োলেশন দেখিয়ে তো আইডি নাম্বারটা পাও নাকি? আইটি রিলেটেড ডাটাবেস আপনাদের একটা জিনিস আপনাকে বলি, যাদের এনভায়রনমেন্টাল লাগে আপনারা একটা লেটার নিয়ে আসবেন যে আপনাদের জন্য এনভায়রনমেন্টাল এর মধ্যে তারা কিছু লেটার দেয়, লেটারটা আপনার সেটা আপনারা আপলোড করবেন। এটা আমাদের বসে আমাদের আছে, আমাদের তো আছে, যদি না লাগে
ওদের কাটতে পাই আমরা অন্যভাবে জেনারেটরের জন্য বেঁচে গেছি 1000 ওইটা দিয়ে তো চালাই দিতেছি। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স কিন্তু এখন অনেক সময় তারা শুধুমাত্র যে ওয়াটার বেস করে তাও না, তারা ইমিশন বেস করে তারা কাউন্ট এবং আপনার অনুযায়ী বলবেন তাদের ক্যাটাগরি রয়েছে যে তাদেরকে অবকাশ দেওয়া অবমুক্ত করা হয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী একটু ইন্টারাপ্ট করবো। যাদের কানেক্টেড আছে তার কিন্তু আছে ইউটিলিটি, দ্যাট মিনস আপনার জেনারেটর আছে, বয়লার আছে। আর জেনারেটর বয়লার সাথে আপনার হচ্ছে কার্বন এমিশন থাকবেই। আর ওই কার্বন এমিশন যদি বিকল্প কোনো যদি না থাকে, যদি ফিল্টার সিস্টেম বা থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট। যেটা আমার জানা মতো খুব কম ফ্যাক্টরি আছে। সেই ক্ষেত্রে কিন্তু বস আমি যেটা বলবো যে ওই জেনারেটর এবং বয়লারের জন্যই যদিও কাটটুক দেয়, তারপর হচ্ছে কি ইসিসি লাগবে বা সিবিপি লাগবে। সেটাই বলতেছিলাম যে স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি বলছিলাম ইকোটা স্যার এক সেকেন্ড আমার কোশ্চেন না স্যার কিওয়ার্ড কোশ্চেনটা স্যার লাস্ট দিকে রাখলে ভালো হয় না, কারণ আমাদের এখানে স্যাররা থাকে তো এটা সবাই কোশ্চেন করলে কিওয়ার্ড কোশ্চেনটা লাস্টে রাখুন। এটাই আমরা বলতেছিলাম, আশা করি আপনারা আপনাদের চ্যাট বক্সে লিখবেন বা কিউএনএ সেখানে আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই এই বিভিন্ন ধরনের ভালো ভালো ফিল্ডের কাছে যাদের তো এটা মাথায় রেখে আমরা আলোচনা করবো ডেফিনেটলি। এখন আমরা যেটা যাচ্ছি যে বিইউই থেকে কিছু গাইডলাইন রয়েছে যে কাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, কাদেরকে অবমুক্ত করা হয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী তারা লেখা দিতে পারে, সার্টিফিকেট দিবে না, লেটার দিবে, সংরক্ষণ করে। আর যেখানে অ্যাপ্লিকেবল হবে সেখানে অবশ্যই আপনারা সাহায্য করতে হবে। এখন আমরা যদি দেখি আমার মনে হয় আমরা আলোচনাটা পরে করবো। এবং আশা করি আমরা একটা ভালো সময় রাখবো, ডোন্ট ওয়ারি, একটা ভালো সময় দিব আমরা। এখন আমরা যাই এবং আমরা এখন আমরা যে ভ্যালিড যে অপারেটিং যদি আপনি নো দেন, এই আমি দেখলাম ওরা চাপ দেন তো বেল বাজবে না তো, বাটন গুলো চাপ দিয়ে রাখেন, ইনস্ট্রাকশন নাম্বার বসায় দেন, যে কোনো একটা ইনস্ট্রাকশন নাম্বার বসায় দেন, কোনো কোনো কাজে থাকতে পারে লাগবে রিল্যাক্সেশন দেওয়া থাকে, সেটা আলাদা হিসাব। কিন্তু আমাদের বাংলাদেশে ল অনুযায়ী এখানে রিল্যাক্সেশন সুযোগ নাই, অবশ্যই এখানে পারমিট থাকে। একটু আবার সবাইকে একটু মিউট করে দেন, ডিবিটি সবাইকে একটু মিউট করে দেন অনেকে। জি থ্যাংক ইউ। তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে আমরা অ্যান্সার করার সুযোগ পাবো যে এই যে পারমিট রিকোয়ার্ড বাংলাদেশের জন্য আসলে ইয়েস অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট। চায় না আসলে নো হওয়ার সুযোগ নাই, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা যদি দেখি যে আমাদের সাইট ইনফো বা পারমিট রিলেটেড যে সেগমেন্ট, সেখানে আমরা কান্ট্রি অফ রিজিয়ন, আমরা কোন রিজিয়নে আছি, ফ্যাসিলিটি টাইপ, যে টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি, প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে, ম্যাটেরিয়াল ক্যাটাগরি কি হবে, প্রসেস কি হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিনা, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। কতদিন আপনারা যে কদিন অপারেশন করেছেন সেটা রাখবেন, এটা একটা কিন্তু বসায় না আপনাদের, কিন্তু এইটা থেকে করা হয়, কারণ এটা হচ্ছে এসএলসিটি বা এফএসএলএম আরেকটা যে মডেল, এখানেও কিন্তু তো আপনারা এটা সমন্বয় করে নিয়েন, মানে এটা কিন্তু কনফ্লিক্ট হয় অনেক সময়। দেখা যায় যে আপনার একটা রেকর্ডে আছে 5 দিন, আবার আপনি একটা সেম আপনি পেমেন্ট করে দিলেন, স্যালারি দিয়েছেন, এটা ব্যাপারটা এমন না যে আপনার অনেক অ্যাপ্রোপ্রিয়েট করার ব্যবস্থা নেই, এবং সেটা অবশ্যই
আইডি কার্ড তো ওই তুমি বাংলা আইডি কার্ড না বললাম যে একটু আসো খেয়েছি কি নাম আছে আচ্ছা ঠিক আছে সামনে এই জায়গায় ক্লিক আছে নাম্বার কি বলতেই ডিফাইন করবেন এবং কোন ক্যাটাগরি অপারেশন এন্ড রেগুলার মেইনটেনেন্স অফ দ্য ওয়াটার কি লাগে আছে তো কিন্তু আগে পলিটিক্স করতে দিছে না আগে ফ্যাসিলিটি পাঠিয়ে দিয়েছেন আসলে কোন এখানে আমরা চলে বাইরে আসছি কি I think also DBT also can participate. They are there. এক্সাম্পল হচ্ছে আমি থাকতে পারি সেটা ওরা স্পেসিফিক করে দিয়েছে যেমন থাকতে পারি আয়ত্ত 14,000 সার্টিফিকেশনে থাকতে পারি এরকম আমার একটা খাবার লাগবে স্যার আরটিএস এরকম ভিউ যে কাল আমাদের আগামীকাল একটা ভিজিট আছে না স্যার মডিউলে দিয়ে দিয়েছে সেখান থেকে আগামীকাল যে করোনাতে ভিজিট করব ফ্যাসিলিটি কোন কোন প্রোগ্রামে পরে গেছে একটা বাইরে আসছে ম্যানেজারের সাথে কথা বলতে এবং আমার কাছে ওই শিটটাই আছে আচ্ছা দেখেন আমাদের নাম কিন্তু যেগুলো নাম এখানে আছে মুরগি ডিম আর লাউ উঠাই ওটা কিছু না শুধু লাউ উঠাই সেই সেটা যদি থাকে আপনি এখানে সেটা অবশ্যই প্রসেস করতে হ্যাজ ইউ ফ্যাসিলিটি আন্ডারগন এনি এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট অথবা যদি আপনি কোনো এনভায়রনমেন্ট করে থাকেন অডিট করে থাকেন এই বিশ্বকর্ম ইয়ারের মধ্যে সেটা সেকেন্ড পার্টি হতে পারে থার্ড পার্টি হতে পারে অবশ্যই সেটা রেকর্ড আছে এবং যদি ইয়েস হয় তাহলে এবং পিছনের অডিট ছিল কত পার্সেন্টের অডিট ছিল এই সমস্ত ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে এবং আপনার যদি কোন টাইপের এই যে ও না কি লিখে এই নাম তাকমি না এই যে এফ লিখে দেন তাকমি না যে এবং আপনাদের এখানে যদি আমি প্রোডাক্ট কর্পোরেট এটা বলতে পারি প্রোডাক্ট কর্পোরেট হ্যাঁ তাকমি না আমি কি দেব আচ্ছা ভিডিও কল দিয়েছে 7 নম্বর আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে তো আমাদের কিউএনএ সেশন থাকবে আপনাদের প্রশ্নগুলো আমরা কিউএনএ সেশনে সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবো এখন একটু যদি আপনারা সবাই নিউজ থাকেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে এটা আসলে পুরো প্রোগ্রাম অনেক পার্টিসিপেন্ট তো আমার তরফ থেকে এক্সপেক্ট করি আপনার কোশ্চেন আছে চ্যাট বক্সে লিখুন কিউএনএ সেশনে রেজ করুন স্যার এখানে হচ্ছে আসলে যে ইমিশনের একটা নতুন যেটা প্রশ্ন এসেছে যে ফ্যাক্টরির যেটা যে ইমিশন এটা তারা ডিসক্লোজ করছে কিনা কোনো ধরনের প্ল্যাটফর্মে এটা ফ্যাক্টরির নিজস্ব ওয়েবসাইটে তারা ডিসক্লোজ করতে পারেন বা আদার্স কোনো যদি থার্ড পার্টি প্ল্যাটফর্ম থাকে সেখানে তাদের যে ইমিশনের যে ডেটাগুলো এগুলো তারা ডিসক্লোজ করতে পারে তো এই প্রশ্নটা এবার নতুন অ্যাড হয়েছে যে ইমিশনের জন্য অটো একটা সিস্টেম অ্যাড হয়েছে ফ্যাক্টরি যদি চায় যে নিজেরা যে ইমিশন ফ্যাক্টরি যদি আইডেন্টিফাই করতে পারে তোর পেমেন্ট এরকম করবে না উল্লেখ করে দিতে হবে প্ল্যাটফর্মে সেক্ষেত্রে সেভাবে ক্যালকুলেট করে নেবে আর ইনকেস যদি দিয়ে দেবে তো দিয়ে 5 মাসের পেমেন্ট আমাদের বাকি আছে নোট সিলেক্ট করলে এটা 4 মাসে এবং এই বছরের জন্য যে ইমিশন সেটা সে অটো ক্যালকুলেট করে নেবে 4 মাসেরটাই তো দিই ফেব্রুয়ারি মার্চ কিনে নভেম্বর দিছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি
ওকে, আমাকে শুনতে পাচ্ছেন আপনার? নভেম্বরে তো উনি লিখছে। ওকে ফাইন। তাহলে আমি পরবর্তী সেগমেন্টে যাচ্ছি যে আমাদের সাইট ইনফরমেশন রিলেটেড যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম, যে এখানে নিউ যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেটা তোমাকে মেইল দিয়েছেন, একটা মেইল দেখলাম আমি কালকে, কবে একটা মেইল দিয়েছে বা পার্ট যে আপনি কি বলে 3 তারিখে 5 তারিখে একটা মেইল দিয়েছে, আপডেট এসেছে how many times are engaged in the operation and regular maintenance of the water system process, মানে ওয়াটার সিস্টেম প্রসেসকে ফোকাস করে এখানে একটা আপডেট এসেছে। এটা আমরা সেকেন্ডারি কোশ্চেন, প্রাইমারি কোশ্চেনের এগেইনস্টে সেকেন্ডারি কোশ্চেন এসেছে যে আপনাকে এই মাসেরটা বাদ দাও, দুটো মাস বাদ দাও, মাস তুমি বাদ দাও। এরপর হচ্ছে হাউ এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট অডিট in the reporting year in the DGFA কিন্তু এটা আমরা তো অল ক্লিয়ার, আমরা তো ক্লিয়ার, আমরা প্রতি মাসে দিয়ে দিই, আমার তো জানালে বলে তো সন্দেহ লাগবে, বুঝলেন না? তোমার কিছু হয় না তখন আমার এখানে আমরা অ্যাসেসমেন্ট করেছি, যেমন G2W গ্রিন টু ওয়্যার। আমাদের যে টপিকগুলো আছে সেটা কমপ্লিট করা ডিফিকাল্ট হবে। তো আমি সবাইকেই বলবো, আমাকে ফোন দিতে, আমি এখানে ফোন রিসিভ করিনি, আমি রিসিভ করলাম না এই কারণে, তোমাদের টাকার জন্য আমি ফোন রিসিভ করিনি। কবে দিবে? 2 মাসে হবে, তোমাকে 2 মাসে দিয়ে দাও, ঠিক আছে? আমাদের তো টাইম খুব লিমিটেড, এর ভিতরে অনেকগুলো টপিক কভার করতে হবে, এটা বিষয়টা একটু মাথায় রাখবেন। হ্যাঁ জি, আপনারা ওই চ্যাট বক্সে তাছাড়া ঝামেলা এগুলো বুঝছো, Q&A সেশনের জন্য ওয়েট করুন, ডেফিনেটলি উইল হ্যাভ এ সেশন। আপনার আর এটা কবে ওই আইডিতে এরকম কে বল করছে এটা নিবা, ঠিক আছে? ডেসক্রিপশনটা নিবা, আপনার হয়তো পরিচয় হচ্ছে যে কেমন, কারণ তুমি তো একাই ইউজ করো না, এখানে তো সিজন ইউজ করছো, বুঝছো না? ঠিক আছে, কোন আইডি থেকে হয়েছে, পাসওয়ার্ড সব ভিন্ন না, যেমন আইডি ভিন্ন না, কোন আইডি থেকে হয়েছে এটা শুনে নিবে। খুব নোন মডিউল আছে, নোন টুল আছে, ISO 20001, এগুলো কিন্তু নোন স্ট্যান্ডার্ড রয়েছে। আপনি যদি মনে করেন ক্লায়েন্ট পোর্টফোলিও রিলেটেড কোনো অডিট করেছেন, সেটা যদি ভেরিফায়ার অবশ্যই চেক এটাকে এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট যদি যায় অবশ্যই অ্যাক্সেস করবে। এখানে আপনাকে মানে যেটাকে বলা হয় যে সিলেক্টিভিটি, সাধারণত স্ট্যান্ডার্ড থাকে, স্ট্যান্ডার্ড এগেনস্ট যদি অডিটটা হয় সেখানে কোনো কোশ্চেন নাই। আর যদি স্ট্যান্ডার্ড এগেনস্টে না হয়ে থাকে, ক্লায়েন্ট মডিউল অনুযায়ী অথবা কোনো থার্ড পার্টির মডিউল অনুযায়ী হয়, তাহলে সেটা ভেরিফায়ার সেটা ক্রস চেক করবে দেখবে। এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে, ইজ দ্য ফ্যাসিলিটি GFB মিশন ইনক্লুডেড ইন এ ব্রডার কর্পোরেট ডিসক্লোজার? অলরেডি এটা নিয়ে আমার টিম আলোচনা করেছে। আমরা এখন 10-15 মিনিট আমাদের ব্রেকের আমরা সময় পাবো, আমরা 1 থেকে 2 পর্যন্ত আমরা ব্রেকে যাব। এর মধ্যে আমাদের আজকে 3টা সেগমেন্ট, একটা সেগমেন্ট আমরা শেষ করেছি, আর 3টা সেগমেন্ট। তো আমরা EMS সেগমেন্টে যাচ্ছি। EMS সেকশনে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা আলোচনা করছিলাম যে আমাদের কোশ্চেনের পরিবর্তন পেয়েছি আমরা। আমার যেখানে 7টা কোশ্চেন ছিল আগে, সেখানে আমাদের 10টা কোশ্চেন লেভেল 1, এবং লেভেল 2তে 2টার জায়গায় 3টা হয়েছে, এবং 4টার জায়গায় 3টা হয়েছে, 4 একটা কমেছে। এবং এখানে এনভায়রনমেন্টাল পলিসি রিকোয়ারমেন্ট এবং অ্যাওয়ারনেস প্রভিশন দেওয়া হয়েছে, বিশেষ করে এমপ্লয়ি যারা রয়েছে এনভায়রনমেন্টাল কোম্পানি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এমপ্লয়িরা জানে কিনা, এখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস সেশনের থাকতে হবে আপনাদের। এবং এটা লেভেল 1-এই অ্যাড করা হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে। এবং আমাদের পোস্ট ট্রেনিং, যেমন আপনার ইভ্যালুয়েশন, যেমন আমরা ট্রেনিং দিলাম, ট্রেনিং দেওয়ার পর আমরা অনেক সময় ইভ্যালুয়েশন করি না, তো এই ক্ষেত্রে এখানে এখন অ্যাড করা হচ্ছে পোস্ট ট্রেনিং ইভ্যালুয়েশন রয়েছে, তার মানে আপনার রেকর্ড থাকবে যদি ইভ্যালুয়েশন করে থাকেন। এবং এখানে আপনার এমফাসিস করা হয়েছে যে সয়েল এবং গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, সেটা আপনার প্রিভেনশন পলিসি অ্যারেঞ্জমেন্টটা কি আছে সেখানে ফোকাস করা হয়েছে। এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা ওয়াইডলি সবাই জানেন যে 14,001 স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমে সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে অনেকগুলো ব্লক রয়েছে, সেগমেন্ট রয়েছে। তো এখানে মূল যে সেগমেন্টটা সেটা হচ্ছে প্ল্যান, ডু, টেক, এক্ট, মানে আমরা PDCA বলি, যে আমার কাছে প্ল্যান থাকবে, সেই অনুযায়ী আমি করবো, তারপর আমি অ্যাডজাস্ট করবো, চেক করে যেখানে আমার ইমপ্রুভমেন্ট দরকার সেই অনুযায়ী আমি অ্যাকশন প্ল্যান হাতে নেবো। তাহলে এটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মূল থাম্ব রুল, যে আমার একটা প্ল্যানিং থাকবে,
আমার এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট কি, আমার লিগাল রিকোয়ারমেন্ট এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কোনো টার্গেট রয়েছে সেগুলোকে ফোকাস করতে হবে। এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্রোগ্রাম এগুলো হচ্ছে আমাদের প্ল্যানিং এর আওতায় থাকবে। এরপর হচ্ছে আমি সেই অনুযায়ী আমি কি করবো, ডিফাইন করবো যে কে কোনটা ক্যারি আউট করবে। কারণ আমার এখানে কিন্তু আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে ইএমএস হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনার অবশ্যই রিসোর্স থাকতে হবে, সেখানে আপনার গ্রুপ থাকবে, টিম থাকবে, এবং সেই অনুযায়ী আপনার রোল ডিসক্রিপশন আপনি করবেন, কি রোল কি রেসপন্সিবিলিটি ডিফাইন করবেন। এবং আপনি ডিফাইন করলেই হবে না, তাদেরকে আপনি রিকোয়ার্ড ট্রেনিং দিতে হবে। যেমন আজকে যে প্রোগ্রামটা করা হচ্ছে ক্লায়েন্টের পক্ষ থেকে, সেটা কিন্তু আপনাদেরকে অ্যাওয়ারনেস বা আপনাদেরকে ডেভেলপ করার জন্য কিন্তু এই ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়েছে। সেটা আপনারা আপনার ইন্টারনেট করবেন, যেটাকে ডিফাইন করবেন। তারা যদি এখান থেকে তাকে বের করতে না থাকলে সেখানে আপনি কিন্তু যারা যারা আপনি ডিফাইন করেছেন ওদেরকে যদি আপনি ট্রেনিং দেন ফার্দার, সে রেকর্ড রাখতে হবে। যেমন আপনাদের রেকর্ড কি হবে ফর এক্সাম্পল, তো এখানে জন্য আমরা আপনাদের ইমেল আইডি এবং নামকে আপনারা চ্যাট বক্সে লিখবেন। এখানে টিমসের মাধ্যমে কিন্তু আমরা লিস্ট ডাউনলোড করবো, তারপরে যদি কোনো মিসম্যাচ থেকে থাকে সেটা আমরা অ্যাডজাস্ট করবো। আরেকটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে সার্টিফিকেট চান, যে মাস্টার প্রোগ্রামে কিন্তু সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না, অপশনাল। যদি কেউ সার্টিফিকেট চান তাহলে আমাদের ইমেল আইডি আমরা চ্যাট বক্সে দিব, আপনারা যোগাযোগ করবেন, সেপারেটলি সার্টিফিকেট প্রোগ্রামও দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যে মিনিমাম আপনাকে অবশ্যই 4 ঘন্টা প্রোগ্রামে থাকতে হবে। মানে আমরা যদি দেখি যে কেউ জয়েন করেছেন, বের হয়ে গেছেন, আবার হয়তো কালকে জয়েন করেছেন আবার বের হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া বা মিনিমাম আওয়ার যদি আপনি মিনিমাম না থাকেন সার্টিফিকেট পাবেন, এটা মাথায় রাখতে হবে। মানে আপনার অ্যাটেন্ডেন্স শিটে নাম থাকে যে সার্টিফিকেট পাবেন, নট লাইক দ্যাট। মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এবং আপনি ইন্টারেস্টেড হলে সার্টিফিকেটও আমরা দিতে পারি, বাট দ্যাট ইজ এ সেপারেট প্রোগ্রাম। এবং এখানে আপনার কম্পিটেন্সি এবং ট্রেনিং এবং কমিউনিকেশন এটা আপনার টিমে থাকতে হবে, এবং ইএমএস ডকুমেন্ট কন্ট্রোল থাকতে হবে, অপারেশনাল কন্ট্রোল, ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান, ইআরপি, এগুলো হচ্ছে আপনার গ্রুপের আন্ডারে। এরপর হচ্ছে আপনি চেক করবেন আপনি যে এগুলো করলেন সব ফুলফিল করেছে কিনা, ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করেছে কিনা। আপনি অডিট করবেন, ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট ক্যারিয়ার করে বের করার চেষ্টা করবেন যে কোথাও কোথাও আমার নন কনফর্মেন্স রয়েছে। আমরা বলি এনসি, তাই না? আমরা ভালো জানি এনসি বা নন কনফর্মিটি। তো সেই নন কনফর্মিটিগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান নেওয়া। এবং পরবর্তী যে আমাদের ম্যানেজমেন্ট রিভিউ মিটিং, যেখানে যে আমাদের একজন পার্টিসিপেন্ট বলছিল যে আমরা কিউএনএ সেশন একটু পরে করলে ভালো হয়, কেন আমাদের ম্যানেজমেন্ট টিম থাকবে তাদের। কারণ আমাদের সময় আপনার কোনো কোয়েশ্চেনের সাথে আপনার ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল জড়িত, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল জড়িত, গো হেড অ্যাপ্রুভাল জড়িত। তাহলে সেই ক্ষেত্রে যিনি এটা রেজ করেছেন তিনি একটা ভালো পয়েন্টই রেজ করেছেন। এই জন্য ম্যানেজমেন্ট রিভিউ, যে ম্যানেজমেন্ট রিভিউতে অবশ্যই করবেন এবং আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বা ইন্টারন্যাশনাল গাইডলাইন বলেন, যেই বলেন না কেন, এই ধরনের রিকোয়ারমেন্ট সেটা হতে হবে। একজন যদি না হয় এটা কিন্তু আপনার নন কমপ্লাই হবে। এনভায়রনমেন্ট সিস্টেমে আপনার ম্যানেজমেন্ট রিভিউ থাকবে, যেখানে টপ ম্যানেজমেন্ট থাকবে। আপনি আপনার ফাইন্ডিংস গুলোকে স্থাপন করবেন, সেটাকে ক্লোজ করার জন্য এখানে ম্যানেজমেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল দরকার, সেগুলোকে আপনি ম্যানেজমেন্ট রিভিউতে নিয়ে আসবেন। এবং সেই অনুযায়ী আপনার কন্টিনিউয়াস প্রোগ্রাম থাকবে এবং আপনার এনভায়রনমেন্টাল পলিসি অবশ্যই থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনার প্ল্যানগুলো হবে। কারণ এনভায়রনমেন্টাল পলিসি ইজ নট এ ডকুমেন্ট হবে, এখানে স্টেটমেন্ট থাকে, এখানে কমিটমেন্ট থাকে। সেই অনুযায়ী আপনারা প্ল্যান করবেন, ক্যারি আউট করবেন, অ্যাকশন অ্যাডজাস্ট করবেন এবং অ্যাকশন প্ল্যান হাতে নেবেন, ম্যানেজমেন্ট রিভিউ মিটিংয়ে সেটা উত্থাপন করবেন। তাহলে এখন এনভায়রনমেন্টাল পলিসিটা কি? এটা কিন্তু এমন একটা রিকোয়ারমেন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি বাংলাদেশের ফর এক্সাম্পল আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে এটা তো ল রয়েছে, এনভায়রনমেন্টাল ল, সেটা আপনি ফুলফিল করবেন, কমপ্লাই করবেন। এটা কিন্তু একটা পলিসি আনবেন। আপনি এনভায়রনমেন্টাল সিস্টেম কীভাবে ডেভেলপ করতে চান এবং আপনি আপনার কমিটমেন্টকে কীভাবে রিপ্রেজেন্ট করতে চান, এটা আপনার পলিসির মাধ্যমে রিপ্রেজেন্ট হবে। এবং এটা আপনি যে কন্টিনিউয়াল ইমপ্লিমেন্ট করতে চান এবং আপনি যে কমপ্লাই করতে চান ল এবং বিভিন্ন রিকোয়ারমেন্ট অথবা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে চান, এগুলো আপনার পলিসিতে নিয়ে আসবেন। এখানে আপনার একটা টাইম ফ্রেমও থাকবে, একটা অবজেক্টিভ থাকবে, টার্গেট থাকবে, আপনি কত পার্সেন্টকে ওয়াটার রিডাকশন করতে চান, কত পার্সেন্ট এনার্জি রিডাকশন করতে চান, এগুলো তো আপনার হিগের মধ্যে আছেই। পাশাপাশি আপনি আপনার এনভায়রনমেন্টাল পলিসি কিন্তু আপনার পলিসি, এই পলিসি এমন না যে আপনার আরেকটা ইন্টারপ্রিটেশনে কপি পেস্ট করবেন, নট লাইক দ্যাট। যেটা আপনার জন্য স্মার্ট ফিলোসফি আমরা বলি, যে ভেরি স্পেসিফিক হবে, মেজারেবল হবে, রিয়েলিস্টিক হবে এবং এটা অ্যাচিভেবল হবে এবং টাইম ফ্রেম থাকবে। কিছু কিছু জায়গায় আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, সেটা হচ্ছে লোকাল ল। এটা অবশ্যই আপনার সবার জন্য কমন হবে, সবাই এটা ফুলফিল করতে হবে। এরপর হচ্ছে আপনার 40,000 সার্টিফাইড হবে কি হবে না, এটা আপনার নিজস্ব চয়েস। অথবা আপনি টার্গেট কত পার্সেন্ট এনার্জি রিডাকশন করতে চান, কত পার্সেন্ট ওয়াটার রিডাকশন করতে চান, সেটা আপনার এনভায়রনমেন্টাল পলিসিতে আপনি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রিভিউ যখন হয় তখন সেট করে দেবেন। এটা একটা এক্সাম্পল। কিন্তু এখানে আমরা বলবো যে এনভায়রনমেন্টাল পলিসিতে অবশ্যই
লোকাল ল, লোকাল রেগুলেশন কমপ্লায়েন্সটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট থাকা উচিত, থাকতেই হবে। এরপর বাকিগুলো আপনি আপনার কোম্পানির টপ ম্যানেজমেন্টের ভিউ নিয়ে ক্যারি আউট করবেন। এবং এখানে আপনার অনেকগুলো ডকুমেন্ট লাগবে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের ম্যানুয়াল লাগবে, পলিসি লাগবে, অবজেক্টিভ লাগবে, টার্গেট লাগবে, প্রোগ্রাম লাগবে। কারণ আপনি টার্গেট নিয়েছেন, সেই টার্গেটটাকে আপনি কিভাবে ক্যারি আউট করতে চান সেটা একটা প্রোগ্রাম আপনাকে সেট করতে হবে। তারপর হচ্ছে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, অবশ্যই আপনার প্রসিজার লাগবে। আমরা এসওপি সবাই জানি যে এসওপি লাগে, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এরকম এনভায়রনমেন্টাল প্রসিজার লাগবে। সেই প্রসিজারে বলা থাকবে কিভাবে ক্যারি আউট করবেন, কে কোনটা ক্যারি আউট করবে, কোন স্টেপের পর কোন স্টেপ হবে, এই প্রসিজার রিলেটেড ডকুমেন্ট লাগবে। এরপর হচ্ছে আপনার যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশনগুলো এসবের সাথে সহায়ক হিসেবে ডকুমেন্টগুলো কাজ করবে। আর আপনি যখন এটাকে বাস্তবায়ন করবেন তাহলে অবশ্যই আপনার রেকর্ড থাকবে। মানে আপনি বললেন আমি করেছি, এটা তো মুখে বললে হবে না, আপনার রেকর্ড সেটা কথা বলবে। এখানে খেয়াল রাখতে হবে যে কোনো অডিট, যে কোনো ভেরিফিকেশন কে কথা বলতে হবে, রেকর্ড কথা বলতে হবে। আপনি একটা জিনিস করেছেন, বাস্তবায়ন করেছেন, আপনি একটা ট্রেনিং দিয়েছেন, আপনি বলে আমি ট্রেনিং দিয়েছি, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। আপনি বলে আমার ডকুমেন্ট আছে, এটা হচ্ছে রেকর্ড। আপনার সার্টিফিকেট একটা রেকর্ড, আপনার অ্যাটেন্ডেন্সের একটা রেকর্ড, যদি ফটো থাকে অথবা কোনো ধরনের এন্ডোর্সমেন্ট থাকে, সেই রেকর্ডগুলোর মাধ্যমে আপনি এটাকে প্রমাণ করবেন যে হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা বললাম যে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে অবশ্যই একটা টিম লাগে, একটা রিসোর্স লাগে, এবং সেই রিসোর্স বা টিম এটা একটা জেনারিক অর্গানোগ্রাম। আপনার অর্গানোগ্রাম আরো সুন্দর, আরো কমপ্লেক্স হতে পারে, মানে আরো বেশি লোক থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখানে একটা টিম থাকতে হবে, এখানে একটা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে, তার আন্ডারে একটা রিসোর্স থাকবে, সেটা ডিরেক্টর হোক, ম্যানেজার হোক, তার আন্ডারে এক্সিকিউটিভ হোক, এটা একটা ফরমেশন থাকবে। তবে খেয়াল রাখতে হবে যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট যিনি রিপ্রেজেন্ট করেন বা যিনি এটার জন্য রেসপন্সিবল, তার সাথে কোম্পানির টপ ম্যানেজমেন্টের রিপোর্টিং স্টেপে থাকাটা জরুরি। কারণ তখনই আপনি করতে পারবেন, উনি এক্সিকিউশনের জন্য ম্যানেজমেন্টকে কনভিন্স করে অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে একটা কমিটি থাকবে, সেই কমিটিতে পার্চেজ আসবে, সেই কমিটিতে কোয়ালিটির লোক আসবে, প্রোডাকশনের লোক আসবে, ওয়াশিং ডিপার্টমেন্টের লোক আসবে, অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছে স্টেক হোল্ডার। কারণ আপনি টাকা তো বাস্তবায়ন করতে পারবেন না, সবাইকে নিয়ে করতে হবে। তাহলে ওই কমিটিতে ওই সমস্ত ডিপার্টমেন্টের হেডরা আসবেন, সেই হিসাবে একটা এনভায়রনমেন্ট কমিটি থাকবে, ম্যানেজমেন্ট রিভিউ কমিটি থাকবে, যারা ম্যানেজমেন্ট রিভিউ মিটিংগুলোতে রোল প্লে করবে। এখন যদি আমরা দেখি অ্যাসপেক্ট এবং ইম্প্যাক্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমে। এটা যদি আমরা পরবর্তী স্লাইডে যে একটা এক্সাম্পল দেখতে পাবো, যে আমরা একটা স্ক্রিন প্রিন্টিং এর কথা বলি, যে আমি স্ক্রিন প্রিন্ট করি, এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাহলে এখানে আমার অ্যাসপেক্ট কি আর ইম্প্যাক্ট কি? আমরা যদি দেখি যে আমার এখানে ইনপুট কি ছিল, এখানে ইনপুট হচ্ছে আমি ইলেকট্রিসিটি ইউজ করি, আমি প্রিন্টিং ইঙ্ক ইউজ করি, থিনার ইউজ করি, আমি ক্লিনিং ম্যাটেরিয়াল ইউজ করি, ওয়াটার ইউজ করি, এগুলো আমার ইনপুট। তাহলে এই ইনপুট গুলা দিয়ে কি হচ্ছে, আমার অ্যাসপেক্ট তৈরি হচ্ছে। যেমন আমি ইলেকট্রিসিটি কনজিউম করতেছি, এটা আমার অ্যাসপেক্ট। আমার ইম্প্যাক্ট কি হচ্ছে, যে আমার ন্যাচারাল যে রিসোর্স এটা কমে যাচ্ছে, ডেপ্রেশন হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এটা আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট করতেছে। তাহলে আমার আউটপুটটার সাথে ইম্প্যাক্টটা জড়িত। যেমন আমি এখানে ওয়েস্ট ওয়াটার তৈরি করতেছি, আমি যে কেমিক্যাল ইউজ করার পর এমটি কেমিক্যাল ড্রাম, সেটাও হ্যাজার্ডাস। আমার যে কেমিক্যাল ক্লিন করার পর যে র্যাকগুলো হচ্ছে বা গ্লাভস বা ফ্যাব্রিক আছে, সেটাও আমার হ্যাজার্ডাস। আমি যদি এখানে কোনো ইমিশন করি, সেই ইমিশনটা তো আমার এয়ার ইমিশন হচ্ছে, আমার আউটপুট। তাহলে এগুলো আমার ইম্প্যাক্ট। যেমন আমার ওয়েস্ট ওয়াটার যদি তৈরি হয়, সেটা কি করবে, সে আমার ওয়াটারকে পলিউশন করবে। ওয়াটার পলিউশন হচ্ছে আমার ইম্প্যাক্ট। আমি ওয়াটার কনজিউম করে ফেলতেছি, আমার ন্যাচারাল রিসোর্স কমে যাচ্ছে, সেটা হচ্ছে আমার ইম্প্যাক্ট। তাহলে যেটা কজ সেটা হচ্ছে অ্যাসপেক্ট, আর যেটা হচ্ছে রেজাল্ট বা ফলাফল সেটা হচ্ছে ইম্প্যাক্ট। যেমন আমি ওয়েস্ট তৈরি করতেছি, তাহলে কি হচ্ছে, আমার সয়েল বা গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, এটা হচ্ছে আমার ইম্প্যাক্ট। তো এই অ্যাসপেক্ট এবং ইম্প্যাক্টটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইএমএসে। যেমন আমরা ইআইএ করে থাকি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে থাকি, এর মধ্যে দিয়ে আমাদের এটা আপনারা ইন্টারনালি করতে পারেন, এক্সটার্নাল দিয়ে করতে পারেন, বা ডিসপ্লিট ক্যারি আউট দিস ইআইএ। তারপর আমাদের এখন আসবে কোনটা সিগনিফিকেন্ট, কোনটা মেজর, কোনটা আরো কন্ট্রিবিউশন বেশি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের ক্ষেত্রে, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এখানে অবশ্যই বেনিফিট রয়েছে, ইজ ভেরিফিকেশনের মার্ক অবশ্য সেটা নয়, আমাদের এখানে এফিসিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশনের জন্য, কস্ট সেভিং এর জন্য, যারা আপনারা ম্যানেজমেন্টকে বোঝাবেন, খালি স্কোরিং খালি আমাদের ক্রাইটেরিয়া না, এটা আমাদের কিন্তু কস্ট সেভিং হবে, আমাদের প্রোডাকশন কিন্তু ইফেক্টিভ হবে, কনসিস্টেন্সি আসবে, এনভায়রনমেন্টাল রিস্ক কমে যাবে। কারণ আপনার কিন্তু এগুলো কিন্তু আপনার সরাসরি লাইসেন্সিং সাথে জড়িত। আপনার যে ডিওই থেকে যে লাইসেন্স আছে,
এসিসি আছে, এগুলো কিন্তু আপনার ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ব্যবসার জন্য। অর্থাৎ আপনাকে ম্যানেজমেন্ট দেখাইতে হবে যে আমার এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে, আমার স্টেক হোল্ডার কমিউনিকেশন করতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে। তাহলে আপনি শুধু নিজে করবেন না, আপনি যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, এবং এতে আপনাকে ব্র্যান্ড রিপুটেশন বাড়বে, ক্লায়েন্টের বিজনেস ভলিউম বাড়বে। তো অনেক যারা মেনি থিংস ক্যান কাম হিয়ার। এবং আমরা ইএমএস কি করবো, আমরা চেকিং করবো, একটা মেজারমেন্ট এবং মনিটরিং টুল করব, এবং সেই টুলের মধ্যে অবশ্যই থাকবে যে আমি যে এনার্জি আমার এক্সপেক্ট হচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে, কতটুকু হচ্ছে, এবং সেটা মনিটরিং করতে হবে, সেখানে টার্গেট সেট করতে হবে, এবং কমানোর জন্য আপনাকে একটা চেকলিস্ট তৈরি করতে হবে। এবং ইএমএস ইমপ্লিমেন্টেশনের জন্য অবশ্যই আপনার ট্রেনিং লাগবে, এবং সেই ট্রেনিং আপনি নিচ্ছেন, আপনি আপনার যারা ট্রেনিং দিবেন দিয়ে। তো এই ধরনের একটা প্রোগ্রাম অবশ্যই হাতে নিতে হবে। এবং ইয়ারপি ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান, স্যার লাঞ্চ করে হয়তো লেওয়ার দিছিলাম, পকেটে ছিল, লাঞ্চ করে বাইরে একটু চা খাইতে যাইতেছিলাম, পরে পকেটে না স্যার লাঞ্চ করছি ভিতরেই, আমি বাইরে যাইতেছিলাম একটু চা খাইতে, সুপারভাইজার চুরি করবো, আমি যাইতেছি লাঞ্চ করছি ভিতরে, বাইরে চা ঠিক আছে। সবগুলো মিলিয়ে আমাদের ইয়ারপি প্ল্যান থাকতে হবে, ম্যানেজমেন্ট রিভিউ উপস্থাপন করে, এবং আপনাদের যে চার্ট তৈরি করছেন সেই চারের মধ্যে অ্যাকশন প্ল্যান নিয়ে কে কোথায় রেসপন্সিবল, কখন কমপ্লিট হবে, এবং যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল লাগে সেটা ক্যারি আউট করবেন ম্যানেজমেন্ট রিভিউর মাধ্যমে। এখন আমরা চলে যাই আমাদের একটা অন্যতম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে অ্যাবসলিউট এবং নর্মালাইজ মেজারমেন্ট। অ্যাবসলিউট মেজারমেন্ট কি আর নর্মালাইজ মেজারমেন্ট? আপনারা দেখেন যে আমরা যখন বেসলাইন তৈরি করেছি, যারা পুরাতন তারা তো অবশ্যই বেসলাইন তৈরি করেছেন, এবং অনেক সময় দেখা যায় আপনারা যদি অ্যাবসলিউট বেসলাইন তৈরি করেন তাহলে সমস্যা কি হয়, আপনি ইমপ্রুভমেন্ট করতেছেন কিন্তু যে দেখার কথা বলতেছে না। এর একটা কারণ হচ্ছে অ্যাবসলিউট, কারণ আপনার যখন প্রথমে আপনি ওয়াটার অ্যাবসলিউট রেকর্ড করেছেন তখন হচ্ছে প্রোডাকশন কম ছিল, এখন প্রোডাকশন বেড়েছে, ওয়াটার কনজাম্পশন বেড়েছে, এনার্জি কনজাম্পশন বেড়েছে, ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। এই জন্য আসলে নর্মালাইজ বেসলাইন যদি চেক করেন তাহলে ইমপ্রুভমেন্ট দেখতে পারেন। নর্মালাইজ বেসলাইনটা কি, যাতে প্রতি ইউনিটে কি পরিমাণ এনার্জি বা ওয়াটার কনজিউম হচ্ছে সেটা মিলিয়ন কিলোওয়াট আওয়ার আপনি নর্মালাইজ অ্যাবসলিউট টোটাল। কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি গার্মেন্টের জন্য কতটুকু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেক্ষেত্রে আপনার 2 কিলোওয়াট আওয়ার আপনার গার্মেন্টে কনজিউম। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ প্রতি গার্মেন্টে 1.4 কিলোওয়াট আওয়ার। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমরা দুটো থেকে আবার জি হাইয়া আলাস আসবেন তাহলে সুবিধা হবে।